আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছে নাকি একটু জানাও। দ্রুত আসো। আমার এইদিকে বুঝছো আজকে খুবই বৃষ্টি হচ্ছে তো, এর কারণে হচ্ছে নেটওয়ার্কের খুবই দুর্বল অবস্থা। তাই খুবই দেরি করে শুরু করলাম, এখন বৃষ্টি একটু থেমেছে, তাই এখন একটু দেরি হয়ে শুরু করলাম। আমি তাহলে শুরু করে দিই, মানে তোমরা সবাই আসতে থাকে এক এক করে, আমি শুরু করে দিই ক্লাসটা। আজকে হচ্ছে বোন শেষ করাতে হবে তো, এক দুইজন না আসলে তো শুরু করতে পারছে না, কেউই তো নাই। আচ্ছা, 4 জন আসছে, আমি তাহলে ক্লাস শুরু করে দিই। তোমাদের আগের ক্লাসের একটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে তোমার ল অফ অসিফিকেশন বা ল অফ ইউনিয়ন অফ এপিফাইসিস। এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ধরো যে তোমাদের জানো যে এপিফাইসিস হচ্ছে কি, তোমার জন্মের পরে শুরু হবে এবং হচ্ছে অসিফিকেশন জন্মের পরে শুরু হবে এবং কি বলে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে তাদের স্টার্ট হয়, এই তো। আর এপিফাইসিস থেকে এন্ডস তৈরি হয়, একটা লং বোনের এন্ডস গুলো তৈরি হয় হচ্ছে এপিফাইসিস থেকে। তাহলে আমার এখানে একটা ল আছে, কিছু ল আছে আমার বোনের ফরমেশনের ক্ষেত্রে। তার মধ্যে যে ফার্স্ট ল বা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ল, সেটাকে আমি বলবো হচ্ছে ল অফ অসিফিকেশন। এখানে বলছে যে দা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার্স ফার্স্ট ইউনাইটস লাস্ট। মানে হচ্ছে ধরো যে এই যে একটা টাইম লাইন আঁকি, ঠিক আছে, এই যে একটা টাইম লাইন, একটা টাইম লাইন আঁকলাম। সেই টাইমের তোমার প্রথমে একটা এপিফাইসিস আসলো, ফার্স্টে আসলো। সে কি করবে, একদম লাস্টে অসিফিকেশন এন্ড করবে, মানে লাস্টে ডায়াফাইসিস সাথে ইউনাইট করবে। আর পরে যে এপিফাইসিসটা আসবে, সেকেন্ড এপিফাইসিসটা, অবশ্যই তাকে আগে হতে হবে। এইটা বলতে চাচ্ছে যে যেই এপিফাইসিসটা আগে অ্যাপিয়ার করে সে সবার শেষে এন্ড হবে। এন্ড হবে মানে কি, ফিউশন হবে ডায়াফাইসিসের সাথে। আর যে সেকেন্ড সে আবার ফার্স্ট হয়ে যাচ্ছে, ফার্স্টে মানে ফার্স্ট হবে লাস্ট, ফার্স্ট হবে লাস্ট, সেকেন্ড হবে ফার্স্ট। এই জিনিসটা বলতে যাচ্ছে যে সবার আগে অ্যাপেয়ার করে যে এপিফাইসিসটা, সে সবার শেষে ডায়াফাইসিসের সাথে ইউনাইট করবে। আর যে শেষে অ্যাপেয়ার করবে সে সবার আগে ডায়াফাইসিসের সাথে ইউনাইট করবে। এই মডেলটা যদি মাথায় থাকে তাহলে তোমার ক্লিয়ার হবে বিষয়টা। বলছে যে কি, দ্য সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার which appears first unites last, the secondary ossification center which appears last unites first, vice versa বিষয়টা আসলে। তাহলে লিখি, the secondary ossification center, এই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার মানে কি, এপিফাইসিস। এপিফাইসিস বা এপিফাইসিয়াল সেন্টার লিখি তাহলে ভালো হয়, কারণ যেহেতু অসিফিকেশনের সম্পর্ক। which appears first unites last, and the secondary ossification center which appears last ইউনাইটস ফার্স্ট। এই জিনিসটা হচ্ছে তোমার ইনফিনিটিসটার ইম্পর্টেন্ট, খুবই ভালো মতো মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ল এর উপর ভিত্তি করে সবকিছু তোমার কি বলে বোনের ডেভেলপমেন্ট হয়। এখন এই লটা তো ক্লিয়ার, তোমার আর কয়েকটা ল দেখাই। আর একটা সেকেন্ড ল,
এটার কোনো এরপরের ল এর কোনো নাম নেই স্পেসিফিক ভাবে। যেমন হচ্ছে তোমার দুটো একটা লং বনে বাংলায় লিখি, তোমরা ইংলিশে লিখে নেবো। একটা লং বোন এ একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকবে আর দুটো সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকবে। কিন্তু এক্সেপশন কোনটা? এক্সেপশন আমি আগেই ক্লাসে একবার বলেছিলাম, দুটো প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে কোন বনে? একটু কমেন্ট করে জানাও তো দেখি। দুটো প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে কোন বনে, যেটা হচ্ছে এক্সেপশন। আর হচ্ছে তোমার সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার তো লং বোনের ক্ষেত্রে বললাম, অ্যাটিপিক্যাল লং বোন যেগুলো আর কি, মিনিয়েচার লং বোন, এটা একটা বলে দিলাম। চার লং বোনে কয়টা থাকে? একটা একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ওয়ান সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে মিনিয়েচার লং বোনে, আর দুটো প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে কোন বনে? একটু জানাতে হবে, কোশ্চেন মার্ক। তারপরে এটা হচ্ছে সেকেন্ড ল গেল। আর একটা ল বলতে চাই, সেটা হচ্ছে তোমার, আমরা জানি 4 ধরনের এপিফাইসিস আছে। তার মধ্যে ফার্স্টটা কি বলেছিলাম? প্রেসার এপিফাইসিস, সেকেন্ডটা ট্র্যাকশন এপিফাইসিস, লাস্টের দুটো তো জানোই। এই ফার্স্ট যে এপিফাইসিস প্রেসার, আমাদের বাচ্চারা যখন দেখো কি বলে, ডেভেলপমেন্টও হবে জন্মের পরে এপিফাইসিস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডেভেলপমেন্ট হবে মানে অসিফিকেশন হবে। বাচ্চা যখন হাঁটা শুরু করে বা পায়ের ভর ভর দেওয়া শুরু করে আর কি, মেইন কথা, বডির ভর যখন সে ট্রান্সমিট করবে, তখন এই প্রেসার এপিফাইসিস গুলো ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়। তার ডেভেলপমেন্ট হওয়া, তাহলে কি বাচ্চা আগে তোমার ভর বহন করাটা শিখছে, কিন্তু মাসেলের ডেভেলপমেন্ট কিন্তু বাচ্চাদের তখনও হয়ে পারেনি। বাচ্চাদের যখন আস্তে আস্তে মাসেল গুলো ব্যবহার করা শুরু করবে, আস্তে আস্তে হাঁটা চলা শুরু করবে, ক্রলিং করবে আস্তে আস্তে, তখন দেখা যাবে কি, তখন সেই মাসেল গুলো টান লেগে লেগে সেই মাসেল পুলের কারণে পরে গিয়ে তোমার ট্র্যাকশন এপিফাইসিস গুলো ডেভেলপ হচ্ছে। তাহলে আমার কোনটা লজিক্যালি, কোন এপিফাইসিসটা লজিক্যালি প্রথমে আসছে? প্রেসার এপিফাইসিস। তাহলে হচ্ছে অবশ্যই প্রেসার এপিফাইসিস অ্যাপিয়ার্স বিফোর ট্র্যাকশন এপিফাইসিস, এটা হচ্ছে থার্ড ল। এপিফাইসিস অ্যাপিয়ার্স বিফোর, এইভাবে লিখে দিলাম, তোমরা একটু লিখে ফেলো, আজকে দ্রুত করছো, দ্রুত করব। হ্যাঁ, প্রেসার এপিফাইসিস অ্যাপিয়ার্স বিফোর ট্র্যাকশন এপিফাইসিস, এটা হচ্ছে 3 নাম্বার ল। তারপর আর কয়েকটা ল দেখি, যে যেমন হচ্ছে তোমার যে এপিফাইসিসটা লার্জার, যে এপিফাইসিসটা বড়, সেগুলোতে আগে তোমার অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করবে। লার্জার এপিফাইসিসে তোমার কি বললাম, অসিফিকেশন সেন্টার আগে অ্যাপিয়ার করবে, আর্লিয়ার অ্যাপিয়ারেন্স অফ অসিফিকেশন সেন্টার, তাই লিখি। কি অসিফিকেশন সেন্টার? সেকেন্ডারি, তা তো হবেই। আচ্ছা, ফার্স্ট লটা হচ্ছে যেই তোমার এপিফাইসিস সবার আগে আসছে। ধরো যে একটা বোনস দেখাই, তোমার ফিমারের কথা বিবেচনা করি না, একটা এমনি স্বাভাবিক একটা বোন, কোনো আলাদা স্পেসিফিক বোন না। ধরো যে এই তোমার এপিফাইসিস কার্টিলেজ, এটা ডায়াফাইসিস, এটা উপরেরটা একটা এপিফাইসিস, এর নিচেরটা একটা এপিফাইসিস। তাহলে ধরো যে এই এপিফাইসিসের মানে এই বোনের প্রথমে এই এপিফাইসিসটা অসিফিকেশন হওয়া শুরু হচ্ছে, মানে যে এখানে প্রথম অসিফিকেশন সেন্টার আসলো, অ্যাপিয়ার করলো। ধরো যে কত বছর? 1 বছরে। এটা আসলো 2 বছরে, নিচেরটাও তো আসতে হবে 2 বছরে। তাহলে এ ফার্স্ট আসার ক্ষেত্রে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে মানে ফিউশন হওয়ার ক্ষেত্রে, এপিফাইসিস আর ডায়াফাইসিসের কি হয়? ফিউশন হয়। এপিফাইসিস আর ডায়াফাইসিসের ফিউশন হয়, তখন এই এপিফাইশিয়াল কার্টিলেজটা চলে যায়, তাই তো? কার্টিলেজ থাকবে না, বোনস হয়ে যাবে, সে আগের দিনের কনসেপ্ট। তখন ফিউশন হলে এ কি আগে ফিউশন করবে না পরে ফিউশন করবে? আমার ল বলে, যেহেতু এ ফার্স্টে অ্যাপেয়ার করেছে, একে লাস্টে শেষ করতে হবে, মানে ফিউশন করতে হবে। তাহলে এ ধরো যে 2 বছর থেকে 18 বছরে ফিউশন হয়ে গেল, এখানে ফিউশন লাইন নাই কোনো, মানে একটা ফিউশন লাইন হয়ে গেল, একটা লাইন বলেছিলাম। আর এ হবে 20 বছর বয়সে, একটা লাইন হয়ে গেল, কার্টিলেজ চলে গেল, একটা লাইন দেখতে পাবো জাস্ট, সেটাকে কি বলবো? এপিফেশিয়াল লাইন বলবো। এটা এবার ক্লিয়ার কিনা? যে মানে যে এপিফাইসিসটায় অসিফিকেশন সবার প্রথম শুরু হবে, তাকে সবার শেষে অসিফিকেশন এন্ড করে ইউনাইট হতে হবে ডায়াফাইসিসের সাথে। এইটা হচ্ছে আমার ল।
এই যে এই টাইম লাইনটা দিয়ে দেখো, একটা এপিফাইসিস সবার আগে স্টার্ট করেছে অসিফিকেশন। এই যে টাইম লাইন, টাইম যাচ্ছে টাইম যাচ্ছে টাইম যাচ্ছে টাইম যাচ্ছে, এই যাওয়ার মাঝখানে দেখা গেল সেকেন্ড একটা অ্যাপিয়ার করে গেছে, এবং যাওয়ার মাঝখানে দেখা গেল সেকেন্ডটা সে শেষও করে ফেলেছে ফিউশন, কিন্তু তারও তারপরেও তার হচ্ছে অসিফিকেশন চলছে, এবং সে সবার শেষে গিয়ে হচ্ছে অসিফিকেশনটা শেষ করছে। এইটা হচ্ছে বলছে লটা। ক্লিয়ার কিনা? এই টাইম লাইনটা মনে রাখলেই হবে। এই টাইম লাইন দিয়ে হচ্ছে আমি আর একটা দেখাবো একটু পরেই, যে ল অফ অসিভেশন একটা বোন ব্রেক করে, যে অসিভেশনের লটা মানে না। আচ্ছা, আর একটা এরপরে তোমার গ্রোয়িং এন্ড সম্পর্কে বলবো। গ্রোয়িং এন্ড, গ্রোয়িং এন্ড জিনিসটা কি? আমি বলেছিলাম যে এখান থেকে পেয়ে যাব, দ্য সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার্স ফার্স্ট ইউনাইট লাস্ট। এই সেকেন্ডারি অ্যাসিফিকেশন সেন্টার যেইখানে, যেই এন্ডে, বোনের যেই এন্ডে প্রথমে আসছে এবং শেষে ইউনাইট করছে, সেই বোনের এন্ডটাকেই আমরা গ্রোয়িং এন্ড বলে উল্লেখ করব। এই এন্ডে যেহেতু এই কাহিনীটা ঘটেছে, সবার আগে এসে সবার শেষে গিয়েছে, তাহলে এই বোনের এই এন্ডটা কি? গ্রোয়িং এন্ড। ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। গ্রোয়িং এন্ড এর কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে সবার আগে আসছে যে এবং সবার শেষে যে যাচ্ছে, সেই এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে দা এন্ড অফ লং বোন হোয়ার এপিফাইসিস অ্যাপিয়ার্স ফার্স্ট এন্ড ইউনাইট লাস্ট, দিস ইজ কল্ড দ্য গ্রোয়িং এন্ড অফ দ্য লং বোন। মানে সংজ্ঞাটা লিখলাম না, তাহলে যেহেতু ওখানে উপরে বলে দিয়েছি মুখেও বলে দিলাম। এবং এর ডিরেকশন কি হবে? এখানে আর একটা ল, এর ডিরেকশন কি হবে? এই গ্রোয়িং এন্ড এর ডিরেকশন হবে অপোজিট টু দ্য ডিরেকশন অফ নিউট্রিয়েন্ট আর্টারি। অপোজিট টু দ্য ডিরেকশন অফ নিউট্রিয়েন্ট আর্টারি। এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। আর্টারি, আচ্ছা, ধরো যে একটা বোন, এই বোনের মধ্যে নিউট্রিয়েন্ট আর্টারি বাইরের থেকে আসছে, একটা মিডিয়াম সাইজ আর্টারি বা মাসকুলার আর্টারি থেকে একটা আর্টারি ঢুকবে। তা এ ঢুকার দেখো, এখানে একটা কি থাকে বলেছিলাম, একটা ফুটো থাকবে, যে ফুটো দিয়ে ঢুকে সে হচ্ছে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এই ফুটোটা তোমার কোন দিকে থাকবে তার ডিরেকশনের উপর নির্ভর করে, সেই ফুটোটার ডিরেকশনের উপর নির্ভর করে গ্রোয়িং এন্ডের অপোজিটে পাবো, তাই তো? মানে হচ্ছে যে ডিরেকশনে তোমার ফুটোটা থাকবে তার ডিরেকশনে অপোজিটে থাকবে হচ্ছে গ্রোয়িং এন্ড। ধরো যে এই নিউট্রিয়েন্ট আর্টারিটা কি কোন দিক দিয়ে ঢুকছে? ধরো যে এই এদিক দিয়ে ঢুকলো, এই নিচে দিয়ে ঢুকে উপরে ভাগ হয়ে গেল, নিচে একটা ভাগ হলো, তাহলে এর গ্রোয়িং এন্ড কি হবে? অপোজিট সাইডে হবে। এইদিকে যেহেতু ফোরামেন, নিউট্রিয়েন্ট আর্টারির ফুটোকে বলে নিউট্রিয়েন্ট ফোরামেন, এবং তার অপোজিটে পাচ্ছি কি? গ্রোয়িং এন্ড। এটা হচ্ছে গ্রোয়িং এন্ড, আর এটা কি? নিউট্রিয়েন্ট ফোরামেন। ফোরামেন। এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশনের অপোজিটে থাকতে হবে হচ্ছে গ্রোয়িং এন্ডকে। এখন হচ্ছে তোমাদের এটা তো ক্লিয়ার করলাম, এরপরের টপিকে যাই, সেটা হচ্ছে লস অফ অসিফিকেশন। একে একটা বোন ব্রেক করে, যে এই লটাকে কেউ মানে না, সেই বোনটার নাম হচ্ছে ফিবুলা। এক্সেপশন অফ ল অফ অসিফিকেশন কে? ফিবুলা। এখন ফিবুলা কি হচ্ছে? ফিবুলা আমি বলেছিলাম যে ওয়েট ট্রান্সমিশন করবে না। এই ওয়েট ট্রান্সমিশন করবে না এই জিনিসটার কারণেই এই ঝামেলাটা শুরু হয়েছে মেইনলি। ফিবুলা ঠিক এইরকম দেখতে, চিকুন একটা বোন, হেডটা একটু মোটা, এর দুটো এন্ড থাকবে, ফার্স্ট এন্ড উপরের এন্ড আপার এন্ড, আর একটা কি? লোয়ার এন্ড। আমরা জানি যে যে এপিফাইসিস সবার আগে অ্যাপেয়ার করবে সে সবার শেষে ইউনাইট করবে। সবার আগে অ্যাপেয়ার করে সবার শেষে ইউনাইট হলো, এটা হচ্ছে পরে অ্যাপেয়ার করে আগে ইউনাইট হলো। এটাই তো আমাকে ল বলছে। কিন্তু ইন কেস অফ ফিবুলা কি হচ্ছে? টাইমলাইনটা কিরকম হয়ে যাচ্ছে? যে এপিফাইসিসটা সবার আগে অ্যাপেয়ার করছে সে দেখা যাচ্ছে কি সবার আগে ফিউশন করে ফেলছে।
এবং যে এপিফাইসিসটা পরে অ্যাপিয়ার করছে সে পরে ফিউশন করছে। এখানে ঝামেলাটা বাঁধিয়েছে হচ্ছে এই ফার্স্টে যে অ্যাপিয়ার হচ্ছে এই লোকটা, এই এপিফাইসিসটা, এ ঝামেলাটা বাঁধাচ্ছে। এ যদি এইখানে চলে আসতো তাহলে বিষয়টা কি হতো? ফার্স্ট লাস্ট, সেকেন্ড মানে সরি লাস্ট ফার্স্ট, তাই হওয়ার উল্টো হয়ে যেত, তাই না? এখানে হচ্ছে সেকেন্ড লিখেছি, এখানে তোমার যদি আমি লাস্ট লিখি তাহলে তো ভালো হয়, আগে লাস্ট। আচ্ছা, তাহলে কে ঝামেলা পাঠাচ্ছে? যে ফার্স্টে অ্যাপেয়ার করছে সে ঝামেলাটা বাঁধিয়ে ফেলছে। তাহলে ফার্স্টে কে অ্যাপেয়ার করছে দেখি। এই হলো তোমার ফিবুলা। ফিবুলার যে আপারেন্টটা, এই আপারেন্টটা 3 থেকে 4 বছর বয়সে অ্যাপেয়ার করে, কিন্তু দেখা যাচ্ছে কি লোয়ার এন্ডটা তার আগেই অ্যাপেয়ার করে ফেলছে, সেটা হচ্ছে 1 থেকে 2 বছর বয়সে। কিন্তু করার কথা ছিল, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু উল্টো, এর করার কথা ছিল আগে আর এর করার কথা ছিল পরে, কিন্তু বিষয়টা আসলে হলো না। কেন হলো না? কারণ আরেকটা ল জেনে আসছি যে প্রেসার এপিফাইসিস অ্যাপিয়ার্স বিফোর ট্র্যাকশন এপিফাইসিস, তাই না? আর এবং আমি বলেছিলাম পা যখন মানুষ উপরে উঠিয়ে রাখে তখন সে পায়ের যে নিচের ভরটা, মানে এক পায়ের উপর ধরো যে দাঁড়িয়ে আছো তুমি, এক পায়ের উপর দাঁড়িয়ে আছো, আর এক পায়ের যে ভরটা একদম নিচের থেকে, তো সব ভর নিয়েই তো আসতে হবে, সেই পায়ের নিচের ভর মানে কি বলে অ্যাঙ্কেল জয়েন্টে নিচে, অ্যাঙ্কেল সরি সরি তোমার হচ্ছে কি বলে মিডিয়াল এবং ল্যাটারাল ম্যালিওলাস যে জয়েন্টটা আছে, তোমার এটা কি বলেন অ্যাঙ্কেল জয়েন্টই তো, হ্যাঁ অ্যাঙ্কেল জয়েন্টের নিচে যেই পার্টটুকুর ভর, সেই পার্টটুকুর ভর তখন সে বহন করে, সে বহন করে নিয়ে আসে উপরের দিকে। উপর দিকে নিয়ে আসার কারণে এটা কি হয়ে যাচ্ছে? প্রেসার এপিফাইসিস হয়ে যাচ্ছে। এই প্রেসার এপিফাইসিস হওয়ার কারণে এই ঝামেলাটা বেঁধে গেল। নিজেতে এমনি সময় কোনো ভর বহন করে না, কিন্তু যখন এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে বাচ্চা, বাচ্চার তো এক পা উপরে উঠে থাকতেই পারে, মানে বাচ্চারা যখন ক্রলিং করে দেখবা যে এক পা হামাগুড়ি দেয়, এক পার উপর আগে দেয় আর এক পা পরে দেয়, এভাবেই তো আমাদের সিস্টেম হাঁটা চলা, তাই না? তাহলে এক পা হচ্ছে ভর যখন বহন করতে হয় তখন বিপরীত পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের নিচের যে পার্টটুকু আছে সেইটুকুর ভর সে নিয়ে আসে। এই নিয়ে আসার কারণেই আগে অ্যাপেয়ার করা লাগছে তাকে, এবং এ কি করছে? লেট করে ফেলছে এর কারণে, ভুল করে, মানে এটা হওয়ার কথা না কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অ্যানোমালি, যে প্রেসার এপিফাইসিস যেহেতু নিচেরটা, এই লোয়ার এন্ড হচ্ছে প্রেসার এপিফাইসিস আর আপার এন্ড হচ্ছে কি ট্র্যাকশন এপিফাইসিস, এর কারণে এই বিষয়টা হচ্ছে যে আগে অ্যাপেয়ার করে ফেলছে। এখন আরেকটা, এই এই হলো 1 নম্বর কারণ, যে 1 নম্বর কারণ কি, এভাবে কারণটা লিখবো যে অ্যাজ লোয়ার এন্ড ইজ প্রেসার এপিফাইসিস and upper end is traction epiphysis. আর তার আগে লিখবো যে and we know the law that pressure epiphysis appears before traction epiphysis, এর কারণে এই এই কাহিনীটা হচ্ছে যে তোমার আগে অ্যাপিয়ার করে ফেলছে। এখন তোমার আগে অ্যাপিয়ার করলে তো বুঝলাম, তাহলে এর কি করা উচিত ছিল? পরে যাওয়ার কথা উচিত ছিল, তাই না? পরে গেলেও তো বিষয়টা ঠিক থাকলো, কিন্তু পরে গেল না, সে আগেই চলে গেল। আর যে পরের আপার যে এন্ডটা সে পরে যাচ্ছে কেন? কারণ আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড, আপার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। এখন 2 নাম্বার পয়েন্ট লিখবা হচ্ছে অ্যাজ দা আপার এন্ড ইজ গ্রোয়িং এন্ড ইট ইউনাইটস লাস্ট। এখন এই কনসেপ্টটা আর একটু ডিপে যাই, যে কেন ইউনাইট লাস্ট করতেই হবে আপার এন্ডকে বা গ্রোয়িং এন্ডকে। কারণ গ্রোয়িং এন্ড শব্দটা কি? গ্রোয়িং, গ্রোয়িং এন্ড মানে তাকে গ্রোথ করতে হবে, বাড়তে হবে, তাহলে অবশ্যই তাকে আগে অ্যাপেয়ার করতে বেশিক্ষণ থাকতে হবে, তাই না? তাহলে তাকে আগে অ্যাপেয়ার করে পরে যেতে হবে, এর কারণেই সে বাড়ার টাইমটা বেশি পাবে। যে পরে আসবে এবং আগে চলে যাবে সে তো বাড়ার টাইম কম পাবে। এবং আরেকটা জিনিস, তোমার গ্রোয়িং এন্ডের অপোজিট সাইডে থাকে কি? নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি এই যে ঢুকে এদিকে চলে যাচ্ছে, এদিকে, এই হচ্ছে তোমার এন্ড, এই এন্ড, তাহলে এই এন্ডটা হবে কি? গ্রোয়িং এন্ড, তাই না? গ্রোয়িং এন্ড। দেখো তাহলে কে আগে নিউট্রিশন বেশি পাচ্ছে, কোন দিকে বেশি নিউট্রিশন আসছে? লোয়ার এন্ডে।
মানে গ্রোয়িং এন্ডের বিপরীত এন্ডে, তাহলে সেই এন্ডটা আগে নিউট্রিশন পেয়ে আগে সেলগুলো কি করবে, আগে যে কার্টিলেজ এপিফাইসিয়াল কার্টিলেজের যে সেলগুলো আগে নিউট্রিশন পাবে, দ্রুত বাড়বে, দ্রুত সংখ্যা বাড়ালো, সাইজে বড় হলো, অসিফিকেশন শুরু করলো এবং তাড়াতাড়ি ফিউশন হয়ে গেল। কিন্তু এ পাচ্ছে কি অল্প, মানে রিলেটিভলি অল্প, নট অল্প, রিলেটিভলি এর থেকে এর কম পাচ্ছে, তাই না? এর কারণে কি হচ্ছে, এ অনেকক্ষণ ধরে থেকে অনেক গ্রোথ বাড়াতে পারছে, বা এইদিকে লম্বা হচ্ছে বেশি, এইদিকে বোনটা লম্বা হওয়ার টাইম পাচ্ছে বেশি। আমার তো টাইম বেশি লাগবে লম্বা হওয়ার, দ্রুত সে ফিউশন হয়ে গেল ভালো কথা, কিন্তু সে তো বেশি টাইম নিয়ে বড় হলো না, টাইম না নিলে তো সে লম্বায় বড় হতে পারবে না, তাই না? এই টাইম নিয়ে যখন বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে কি লম্বায় বড় হচ্ছে। এই কাজটা হচ্ছে গ্রোয়িং এন্ডের কাজ। মানে কি, দুটো জিনিস, একটা হচ্ছে সে নিউট্রিয়েন্ট আর্টারি বা নিউট্রিয়েন্ট ফোরামেন, দুটো বলবো, এর অপোজিটে থাকবে। এই অপোজিটে থাকার কারণে রিলেটিভলি নিউট্রিশন কম পাচ্ছে। এটা এটা কি লাভ হচ্ছে, আমার টাইম বেশি পাচ্ছে, এর কারণে গ্রোথ বেশি হচ্ছে বা লম্বায় বেশি হচ্ছে। এর কারণে কি গ্রোয়িং এন্ড বেশিক্ষণ ধরে গ্রো হয়। এক কথায় বলতে গেলে টাইম বেশি পাচ্ছে, গ্রোথ বেশি হচ্ছে, এক কথায়। এত উপরের রিলেটিভলি নিউট্রিশন যে কম পাচ্ছে এটা না বললেও চলবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো যে এই পর্যন্ত যা বললাম যে গ্রোয়িং এন্ডের বিষয়টা, এটা ক্লিয়ার কিনা। এখন হচ্ছে এটা আর একটা জিনিস বলতে চাই, এটা ক্লিয়ার কিনা জানো। আমি হচ্ছে গ্রোয়িং এন্ড, সব বোনের গ্রোয়িং এন্ডের তোমার ডিরেকশনটা যদি জানতে তাহলে ভালো হতো। ধরো যে এই তোমার হাত, আপার লিম্ব, আর হচ্ছে লোয়ার লিম্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি পরের টপিকটা যাই না, তার আগে একটা জিনিস শেষ করে যাই, যে গ্রোয়িং এন্ডের তোমার বোনসের ডিরেকশন কি কি, এটা আমার জানতে হবে। এতক্ষণ তো বললাম যে কোনো একটা এন্ড হবে গ্রোয়িং এন্ড, যেটা হচ্ছে এপিফাইসিস আগে আসবে এবং শেষে যাবে, সেটা তো গ্রোয়িং এন্ড, তাই না? এখন হচ্ছে যদি এটা ডিরেকশনটা কি হবে, নিউট্রিশন আর্টারির অপোজিটে। এখন আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি যে নিউট্রিশন আর্টারির ডিরেকশন কোন দিক। এটার সূত্রটা হচ্ছে টু দা এলবো আই গো, ফ্রম দা নি আই ফ্লি। এটা লিখে রাখো, টু দা এলবো আই গো, ফ্রম দা নি আই ফ্লি। এটা হচ্ছে কিসের ডিরেকশন? নিউট্রিশন আর্টারির ডিরেকশন, আর্টারিয়ার ডিরেকশন। তাহলে টু দা এলবো আই গো, এটা কি? এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের দিকে আমি যাব, টু দা এলবো আই গো। তাহলে হচ্ছে এইখানে দুটো বোন, এখানে একটা বোন, এই বোনসের কোন দিকে নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন হবে? টু দা এলবো, এলবোর দিকে। এই দিকে থাকবে নিউট্রিশন আর্টারি, আপার দিকে থাকবে, উপরের হাফে থাকবে নিউট্রিশন আর্টারি বা নিউট্রিশন। বনে কি দেখবো? বনে তো আমরা আর্টারি দেখবো না, বনে আমরা নিউট্রিশন ফোরামেন দেখবো, একটা ফুটো দেখবো, যে আর্টারি যেই ফুটো দিয়ে ঢুকেছিল সেই আর্টারিটা, তাই না? তাহলে হচ্ছে টু দা এলবো আই গো, আর হচ্ছে কি টু দা নি আই ফ্লি, আমি নি থেকে পালাবো, নি থেকে পালাবো। তাহলে কি লোয়ার এন্ডে নিউট্রিশন আর্টারির ফোরামেন। এখন তাহলে আমাকে বলো গ্রোয়িং এন্ড কোন দিকে হবে? অবশ্যই তার অপোজিট সাইডে। এই 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 এক সূত্র দিয়ে আমি প্রত্যেকটা বোনসের গ্রোয়িং এন্ড বের করে ফেলতে পারি, জাস্ট একটু উল্টো, সূত্রটা একটু উল্টো। যে টু দা এলবো আই গো, এলবোর দিকে আমি যাচ্ছি এবং পাচ্ছি হচ্ছে আপার এন্ডের, এই দুই বোনের রেডিয়াস এবং আলনার আপার এন্ডে থাকবে কি? নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে তার লোয়ার এন্ডের যে লোয়ার যে এন্ডটা, সেটা হচ্ছে গ্রোয়িং এন্ড। তাহলে হিউমেরাসের আপার এন্ড হচ্ছে তোমার গ্রোয়িং এন্ড। সেম ভাবে তোমার হাঁটুর কাছে যেটা হচ্ছে নি জয়েন্ট, হাঁটুর কাছের যেই পার্ট এন্ড গুলো, মানে ইন কেস অফ টিবিয়া ফিবুলা আপার এন্ড এবং ফিমারের ক্ষেত্রে লোয়ার এন্ড। এই সূত্রটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইবার সময় যে তুমি কিভাবে বের করলে ফিমারের, ধরো যে জিজ্ঞেস করলো ফিমার বোন হাতে দিয়ে বললো যে ফিমারের গ্রোয়িং এন্ডটা বের করে, তুমি বললে স্যার গ্রোয়িং এন্ডটা হচ্ছে লোয়ার এন্ড।
কিভাবে বের করলে? স্যার আমরা জানি নিউট্রিশন আর্টারি এই সূত্র যে টু দ্য এলবো আই গো টু দ্য নি আই ফ্রি, তার অপোজিট এই যে নিউট্রিশন আর্টারিটা দেখিয়ে দিবে, একটা ফোরামেন আছে, সেই ফোরামেন দিয়ে নিউট্রিশন আর্টারি ঢুকতো ইন কেস অফ লিভিং বডি। যেহেতু আমাদের কাছে কি থাকবে, একটা স্কেলিটন আর বোন থাকবে, তা আমরা বলবো স্যার এই যে নিউট্রিয়েন্ট ফোরামেন এর ডিরেকশনটা হচ্ছে আপার এন্ডের দিকে, তাহলে হচ্ছে লোয়ার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। এটা ক্লিয়ার কিনা একটু জানাও, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর হচ্ছে তোমার এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে ইন কেস অফ গ্রোয়িং এন্ড। সেই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যদি কোনো ধরনের ইনজুরি বা ইনফেকশন অফ গ্রোয়িং এন্ডে, তাহলে তার কি গ্রোথ রিটার্ডেশন হবে, বোনের গ্রোথ হবে না, গ্রোথ রিটার্ডেশন হবে। কোনো ধরনের ইনফেকশন বা যদি ইনজুরি হয় গ্রোয়িং এন্ডে, তার বোনের গ্রোথ কমে যাবে, গ্রোথ হতে পারবে না, এর কারণে সে দেখা যাবে কি ডোয়ার্ফ হয়ে যাবে, তার মানে কি গ্রোথ রিটার্ডেশন এক কথায়। এরপরে এইগুলো হচ্ছে আগের ক্লাসে একটা জিনিস টপিক পাচ্ছিল, এখন হচ্ছে আমরা তোমার বোনসের যে কম্পোজিশন সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে খুবই দ্রুত যাচ্ছি যেহেতু আমার শেষ করতে হবে বোনসের ক্লাসটা, এরপরের দিন আমি আর দুটো ক্লাসে জয়েন্ট শেষ করে দিলে মোটামুটি বোনস এন্ড জয়েন্ট শেষ। আচ্ছা, কম্পোজিশন অফ বোন। বোনের কম্পোজিশন কি? বোন তোমার দুটো ভাগে ভাগ করবো। প্রথমে বোন একটা কি, বোন হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। আমি আগের ক্লাসে বলেছিলাম কানেকটিভ টিস্যুর দুটো জিনিস থাকে অবশ্যই, একটা হচ্ছে সেল, তাহলে এখানে লিখবো বোন সেলস, আর একটা থাকে কি ম্যাট্রিক্স, কি থাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে বোন ম্যাট্রিক্স, বোন সেল এন্ড বোন ম্যাট্রিক্স। এখন বোন সেল পরে আসছি, আগে বোন ম্যাট্রিক্সটা শেষ করে আসি, যেহেতু ছোট বোন সেলটা নিয়ে একটু বেশি আলোচনা করতে হবে। বোন ম্যাট্রিক্সকে আমি দুটো ভাগে ভাগ করব। অর্গানিক, আমরা কি বলেছিলাম যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে তোমার গ্রাউন্ড সাবস্টেন্স, আর একটা কি থাকবে ফাইবার থাকবে। আচ্ছা, কমেন্টে হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর লাস্ট লাইনটা কি ছিল? আচ্ছা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট এখানে লিখবো হচ্ছে ইফ ইনফেকশন অর ইনজুরি অকার্স এট দ্য গ্রোয়িং এন্ড, দ্য গ্রোথ অফ দ্য বোন উইল গেট হ্যাম্পার্ড, দ্যাট উইল কজ গ্রোথ রিটার্ডেশন। তিনটা মেইন কথা। আচ্ছা, আবার ফেরত আসি। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে কি হচ্ছে বলেছিলাম, ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। আচ্ছা সরি, একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, আবার একটা জায়গায়। আচ্ছা, বোন ম্যাট্রিক্স কে আগে দুটো ভাগে ভাগ করি, অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। এই অর্গানিক ম্যাট্রিক্স যেটা, এটার একটা নাম আছে, এটার নামকে বলে হচ্ছে অস্টয়েড টিস্যু। এই অর্গানিক ম্যাট্রিক্সকে আমি সেই ক্লাসিফিকেশন অনুযায়ী, কানেক্টিভ টিস্যু ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন অনুযায়ী দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ফাইবার্স আর একটা কি গ্রাউন্ড সাবস্টেন্স। এখন আসি পার্সেন্টেজ দিয়ে। আগে বোন সেলের 2% ওয়েট, 2% ওয়েট অফ বোন হচ্ছে বোন সেল ফর্ম করে। তারপরে বোনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে হচ্ছে তোমার, তাহলে কি বোন ম্যাট্রিক্স হচ্ছে 98% অফ ওয়েট, ওয়েট অফ বোন, তাই তো। এরপরে হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স কত পার্সেন্ট ম্যাট্রিক্স ফর্ম করে, এটা তোমরা আগে পড়ে আসছো, সেটা হচ্ছে তোমার 30 থেকে 40%, আর ইনঅর্গানিক হচ্ছে 60 থেকে 70%। আর একটা কোশ্চেন করেন টিচাররা যে
একটা বনে ওয়াটার কত পার্সেন্ট, ওয়াটারের পার্সেন্টেজ কত, সেটা হবে হচ্ছে 10 থেকে 20%। 10 থেকে 20%, এই পার্সেন্ট লিখলাম। এখন হচ্ছে মধ্যে ঢুকবো প্রত্যেকটা জিনিসের। ফাইবার, কি ফাইবার থাকবে? আমি তো আগেই বলেছি আগের ক্লাসে যে কোলাজেন টাইপ 1 ফাইবার, তাই না? কোলাজেন টাইপ 1। কোলাজেন টাইপ 1 মানে টাইপ 1 কোলাজেন ফাইবার, হ্যাঁ ঠিক আছে। ফাইবারস, আর কিছু থাকে না ফাইবারের মধ্যে। আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে প্রোটিওগ্লাইকান। গ্লাইকোপ্রোটিনটা মধ্যে আবার 3টা পার্ট থাকে। আচ্ছা লিখি, দেখাচ্ছি তোমাদের। একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এখানে গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ পার্ট, মানে কার্বোহাইড্রেট পার্ট, প্রোটিন মানে প্রোটিন পার্ট, দুটো জিনিস মিলে তৈরি হচ্ছে। এবং এখানে বেশি থাকে কি, প্রোটিনটা বেশি থাকে। প্রোটিন বেশি, গ্লুকোজ কম, বা কার্বোহাইড্রেট পার্ট কম। এই গ্লাইকোপ্রোটিন 3টা থাকে, একটা হচ্ছে অস্টিও ক্যালসিন। এগুলো সব মুখস্থ, এগুলো নিয়ে আসলে কোনো ডিসক্রাইব করার কিছু নাই। অস্টিও ক্যালসিন, এই অস্টিও ক্যালসিনটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, এই হচ্ছে মেইন। তোমার ক্যালসিয়াম গুলো যেগুলো থাকে, যে প্রথমে যে রক্তের থেকে আসবে, সেগুলোকে বাইন্ড করে ধরে রাখার জন্য আমার অস্টিও ক্যালসিন লাগে। তারপর অস্টিও থাকবে হচ্ছে তোমার অস্টিওনেকটিন। অস্টিওনেকটিন নামগুলো মুখস্থ করা একটু কঠিন হতে পারে, মনে রেখো। অস্টিও, আর একটা থাকবে অস্টিও হচ্ছে পন্টিন। আর ইন কেস অফ কার্টিলেজে এই 3টার একটাও থাকে না। এই জিনিসটার মতো একটা থাকে, অস্টিওনেকটিনের মতো কি থাকে, কন্ড্রোনেকটিন। জাস্ট মনে রাখার জন্য, গুড টু নো। আর হচ্ছে কি বলেছি, গ্লাইকোপ্রোটিন, আর একটা হচ্ছে তোমার প্রোটিওগ্লাইকান। প্রোটিওগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন, এগুলো বায়োকেমিস্ট্রির জিনিস। এখানে গ্লাইকান পরে, তার কারণ হচ্ছে গ্লুকোজ পার্ট বেশি বা কার্বোহাইড্রেট পার্ট বেশি। এটা থাকে হচ্ছে তোমার দুটো জিনিস, দুটো জিনিস। একটা হচ্ছে তোমার কন্ড্রোটিন সালফেট বা কন্ড্রোটিন, কন্ড্রোটিন সালফেট। সো ফর 2 মাইনাস লিখে দিলাম, এটা হচ্ছে কি সালফেট। আর একটা হচ্ছে কেরাটিন সালফেট। সালফেট কিন্তু ইংলিশে লিখে, এভাবে লিখো না। এই গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক পার্ট গেল, এদের পরে আসছে, এদের ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন নিয়ে আলোচনা করব একটু পরেই। ইনঅর্গানিকের লেখার তো জায়গা গেল, এক সাইডে সরাতে হবে। ইনঅর্গানিক কি থাকবে, ক্যালসিয়াম 1 নম্বরে, ফসফেট 2 নম্বরে। এরা কি আকারে থাকে, এরা থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল আকারে। এর সংকেত আমি আগেই বলেছি, আর ডিসপ্লে করলাম। ম্যাগনেসিয়াম থাকবে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, তারপর হচ্ছে স্ট্রনশিয়াম থাকে। এটা একটা জানার মতো বিষয় যে স্ট্রনশিয়ামও থাকে। স্ট্রনশিয়াম সম্ভবত 38 নম্বর ছিল যতদূর মনে পড়ে। এতদিন তো অনেকদিন পড়া হয় না, মনে নাই। 38তম ছিল এই। তারপর হচ্ছে বাইকার্বনেট থাকবে কিছু, আর থাকবে ক্লোরাইড। এখান থেকে মনে রাখবো, আমরা বলেছিলাম কি কি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর বাইকার্বনেট, ক্লোরাইড। এরপরে আসি হচ্ছে ফাংশন। অর্গানিক পার্টের ফাংশন কি, ইনঅর্গানিকের ফাংশন কি, তাই তো? অর্গানিকের ফাংশন প্রোভাইড টেনসাইল, কম্প্রেসিভ অ্যান্ড শেয়ারিং স্ট্রেংথ টু দ্য বোন। এটাকে একটু ডিসক্রাইব করব। প্রোভাইড, এক হচ্ছে টেনসাইল, 2 হচ্ছে কম্প্রেসিভ, আর 3 হচ্ছে শেয়ারিং
SHERING, বানানটা একটু দেখো, শেয়ারিং স্ট্রেংথ টু দ্য বোন। এই টেনসাইল স্ট্রেংথটা কি? টেনসাইল স্ট্রেংথটা হচ্ছে আমার বোনকে যদি ইনঅর্গানিক ম্যাট্রিক্স না থাকে, ইনঅর্গানিক ম্যাট্রিক্স মানে কি ক্যালসিয়াম ফসফেট, যেটা মেইন কথা, এটা যদি না থাকতো তাহলে কি হয়ে যেত, এটা একটা সফট একটা বনে পরিণত, সফট একটা মেটেরিয়াল। তুমি একটা টেস্ট দেখবা যে মুরগির হাড়কে অ্যাসিডের মধ্যে রেখে দেয় বা ভিনেগারের মধ্যে রেখে দেয়, রেখে দেওয়ার পর কি হয়, সেটা কিছুদিন পর আবার যদি বের করা হয়, 1-2 দিন পর বের করো, দেখবা যে একদম মুরগির হাড়টা একদম নড়বড়ে, একদম কি বলি স্প্রিং এর মতো হয়ে গেছে এই জিনিসটা। তাহলে হচ্ছে টেনসাইলটা কি, তোমার স্ট্রেংথ উইদাউট ব্রেক, স্ট্রেচ করতে পারবে, তোমার বোনটার স্ট্রেচের ফাংশন থাকবে উইদাউট ব্রেকিং, ব্রেক হবে না, কিন্তু সামান্য স্ট্রেচের পাওয়ার থাকে বোনের। বোনটা এমনিতেও হচ্ছে, আচ্ছা কি, আচ্ছা স্ক্রিনশট নিবা এই, আচ্ছা বোনটা হচ্ছে কি আমার হচ্ছে রিজিড, রিজিড বোন, সেই বোনের কি থাকা হওয়ার কথা, তোমার কোনোভাবেই নড়াচড়া করার কথা না, কিন্তু যদি কোনোভাবে আমার ওটার উপর হিউজ লেভেলের প্রেশার পড়ে তখন সামান্য একটা স্ট্রেচ হবে, কিন্তু ভাঙবে না, একটা লেভেল পর্যন্ত ভাঙবে না। এই ভাঙা না ভাঙাটায় যে পাওয়ারটা দিচ্ছে সেই পাওয়ারটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, এবং তারা দিচ্ছে হচ্ছে এই যে এই কোলাজেন ফাইবার মেইনলি দেয়, কোলাজেন ফাইবার টেনসাইল স্ট্রেংথ। তাহলে কি লিখবো, স্ট্রেচ উইদাউট ব্রেকিং। কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা তো বললামই কাছাকাছি, তোমার কম্প্রেসিভ মানে কি, তোমার চাপ দিলেও ভাঙবে না, চাপ দিলেও ভাঙবে না কম্প্রেসিভ, আর এটা কি স্ট্রেচ করলেও ভাঙবে না। আর শেয়ারিং স্ট্রেংথ এটা কি হবে, এটা হচ্ছে তোমার টুইস্টিং, একটা বোন টুইস্টিং কে রেজিস্ট করে, রেজিস্ট টুইস্টিং। টুইস্টিং মানে তো বুঝেছো যে কি বলে চারপাশে পেঁচানো, পেঁচানো একটা বোনকে যদি উপর থেকে একদিকে তোমার প্রেসার দিই আর বিপরীত দিকে যদি নিচের থেকে প্রেসার দিই, তাহলে কি তোমার একটা টুইস্টিং ফোর্স আসছে, এই ফোর্সটাকে রেজিস্ট করা হচ্ছে শেয়ারিং স্ট্রেংথ। এই তিনটা স্ট্রেংথ বা তিনটা পাওয়ার দিচ্ছে হচ্ছে আমার অর্গানিক এবং ইনঅর্গানিক। আমি তো বলেই ফেলেছি অলরেডি কি ফাংশন, সে হচ্ছে তোমার রিজিড করবে বোনটাকে, একটাই মাত্র ফাংশন, প্রোভাইড হার্ডনেস বা রিজিডিটি টু দ্য বোন। এই হার্ডনেস বা রিজিডিটি জিনিসটা কি, হার্ডনেস মানে তো শক্ত, রিজিডিটিটা সেম সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু সামান্য একটু চেঞ্জ আছে, সেই জিনিসটা কি অপোজিং টু এনি চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ হবে না, অপোজিং টু এনি চেঞ্জ, পাথরের মতো, মানে এমন শক্ত যে কোনো ধরনের চেঞ্জই হয় না। যেই মডেলটা থাকে একটা বোনের যেরকম চেহারা, কি মানে স্ট্রাকচার আর কি, তোমার একটা বোনের যেরকম স্ট্রাকচার কার্টিলেজ মডেল থেকে তো তারা তৈরি হলো, তাই না? ওই মডেলটা যেরকম করে দিয়েছে যে এই মডেলেই তুমি তৈরি হবা, হিউম্যানসের যেমন একটা বড় হেড থাকবে, ফিমেলের থাকবে একটা নেক, আপার এন্ডে একটা নেক থেকে একটা ছোট হেড থাকবে, এরকম এই স্ট্রাকচারের কোনো ধরনের অপোজিং হয় না, অপোজিং টু এনি চেঞ্জ। এ হলো তোমার ফাংশন। এটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার হলে একটু জানাও। এরপরে আমি যাব হচ্ছে তোমার এই অর্গানিক পার্ট যদি একটা বনে নষ্ট হয়ে যায়, আবার যদি আর একটা বনে ইনঅর্গানিক পার্ট নষ্ট হয়ে যায়, তাহলে এই দুটো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি কি, মানে তার কি কমপ্লিকেশন হবে, এটা নিয়ে একটু আলোচনা করবো, কমপ্লিকেশনস। একটু আগে বলেছিলাম একটা মুরগির হাড়কে কি তুমি যদি অ্যাসিডের মধ্যে দিয়ে দাও তাহলে কি হবে, হার্ডনেস চলে যাবে, তার বোনটা সফট স্প্রিং এর মতো হয়ে যাবে, সেই জিনিসটা তাহলে কি চলে যাচ্ছে, আমার ইনঅর্গানিক পার্ট চলে যাচ্ছে, ইনঅর্গানিক পার্ট বা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স লিখাই ভালো, ম্যাট্রিক্স যদি লস হয়, লস অফ ইনঅর্গানিক ম্যাট্রিক্স, লস হলে কি হবে,
কিভাবে লস হতে হবে তার আগে জানিস কেন কেন লস হবে। একটু আগে বলছে অ্যাসিড, অ্যাসিড এটা হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল বা কেমিক্যাল, কেমিক্যাল অ্যাসিড। আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল কোনো কজে কি হয় কিনা। প্যাথোলজিক্যাল হচ্ছে তোমার রিকেটস বা অস্টিওমেলাসিয়া। রিকেটস কি বাচ্চাদের জন্য, অস্টিওমেলাসিয়া হচ্ছে বড়দের জন্য। মেলাসিয়া। এর কারণ কি হলো, ইনঅর্গানিক ম্যাট্রিক্সের লস হলো, নষ্ট হয়ে গেল। তখন দেখা যাবে যে বোন কি হয়ে যাবে, বোন সফট, ফ্লেক্সিবল and bending easily, bend easily। তাহলে কি হয়ে যাচ্ছে, জাস্ট লাইক স্প্রিং। এই বোন যখন স্প্রিং এর মতো হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ধরো যে এই কি বলে ফ্লেক্সিবল একটা বোনের উপর দাঁড়িয়ে আছো তুমি, তখন কি বোনটা বেঁকা হওয়া শুরু হবে, বেঁকা হওয়া শুরু হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বোয়িং অফ নি। বো হচ্ছে তোমার ধনুক, তীর ধনুক, সেই বোয়িং হয়ে যাবে একটা বোন যখন টান দেয় দড়িটাকে এবং সামনের দিকে নিয়ে আসে তোমার বউটাকে, তখন দেখা যাবে যে এরকম চেহারা হবে, তখন নিটার সেরকম চেহারা হবে। একটা ছবি দেখাই। আচ্ছা, আমি এই ছবি দিয়ে কয়েকটা টপিক এক্সপ্লেইন করি আগের। তোমার এগুলো হচ্ছে সব ইনফিরিয়র এক্সট্রিমিটির টপিক, কিন্তু যেহেতু বোয়িং অফ নি বিষয়টা চলে আসছে, আমি একটু ব্যাখ্যা করি যে বোয়িং অফ নি, এই যে এটা হচ্ছে বো লেগ। বোয়িং অফ নি কে কি বলে, বো লেগ, বো লেগস তৈরি হচ্ছে যখন ইনঅর্গানিক জিনিস চলে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে, বেঁকা হয়ে যাচ্ছে। বোয়িং অফ নি, দেখো নি, বো, এই তোমার এই যে তীর ধনুক, এটা কি বেঁকিয়ে যাচ্ছে এইভাবে, জাস্ট লাইক দিস। এই জিনিসটা তোমার নি, এই যে তোমার নি জয়েন্ট, এই যে তোমার নি জয়েন্ট দুই পাশে বেঁকিয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বোয়িং অফ নি। এবং এটার একটা ইংলিশ নাম আছে, সেটাকে বলে হচ্ছে কি বলে, ইংলিশ না, মেডিকেল টার্ম। মেডিকেল টার্ম হচ্ছে জেনু তোমার ভেরাম, জেনু ভেরাম। আর এর অপোজিটটা যদি কোনোভাবে হয়, সেটা কেন হয় এটা আমি আলোচনা করছি না। এটা আরো প্যাথোলজিক্যাল কজ আছে, যেমন হিপ জয়েন্টের যদি কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে তখন হতে পারে। অপোজিটটা হলো আর কি, মানে আগে হচ্ছে বাইরের দিকে চলে গেছিল, দূরে দূরে সরে গেল নিটা, এখন কি কাছাকাছি চলে আসলো, এরকম হয়ে গেল। তখন সেটাকে আমি মেডিকেল টার্ম বলবো হচ্ছে জেনু, জেনু ভ্যালগাম, জেনু ভ্যালগাম। দেখো মনে রাখার সহজ উপায়, গাম, গাম মানে কি আঠা, আঠার সাথে লেগে গেল দুটো নি, কাছাকাছি চলে আসো, জেনু ভ্যালগাম। জেনু ভ্যারাম হচ্ছে দুইটা অপোজিট দিকে সরে যাচ্ছে, ভ্যারাম উল্টোটা কি, ভ্যারাম। ভ্যালগামের, ভ্যালগাম মানে কাছাকাছি, গাম যেহেতু, আর তার অপোজিট ভ্যারাম, সেটা হচ্ছে দূরে দূরে সরে গেল। আর সেটার এটা তো বললাম মেডিকেল টার্ম, এটার আর একটা টার্ম আছে নন মেডিকেল, সেটা কি নকনি, নকনি, বো লেগ। বো লেগের মেডিকেল টার্ম জেনু ভ্যারাম, নকনি এর মেডিকেল টার্ম জেরু ভ্যালগাম। এই যে আরো ছবি দেখো, নর্মাল, জেনু ভ্যালগাম, গাম কাছাকাছি চলে আসলো নি, ভ্যারাম দূরে সরে গেল নি। এখন এই বিষয়টা প্যাথোলজিক্যাল আপ টু দ্য এয়ার অফ 8 বা 7, 7 বা 8। প্যাথোলজিক্যাল কি বলে, মানে ফিজিওলজিক্যাল কারণে হতে পারে। দেখো একটা বাচ্চাদের দেখবা যে তাদের জন্মগতভাবেই জেনু কি থাকে, ভ্যারাম থাকে। এই যে ম্যাক্স ভ্যারাস, 1 বছর বয়সের একটা বাচ্চা দেখা যাচ্ছে যে দূরে দূরে সরে আছে নি দুটো, ম্যাক্সিমাম তখন ভ্যারাস থাকে। যখন 2 বছর হয়ে গেল তখন সে নর্মাল অবস্থায় আসলো, স্ট্রেট হয়ে গেল। 4 বছরে দেখা গেল কি আবার সে কাছাকাছি চলে আসলো, এটা নর্মাল। তার জন্য এই যে এখানে লেখা আছে নর্মাল ফিজিওলজিক্যাল নি ডিফর্মিটিস ইন ডিফারেন্ট এজ গ্রুপ।
আর 7 থেকে 8 বছরে সে নর্মালে পৌঁছে গেল। সেম জিনিস এখানে দেখো, একটা ইনফ্যান্টের ভেরাম, 18 মাস বয়স, স্ট্রেট নি, 4 বা 3 হাফ লিখেছে, বা এখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম 4, তাই না? 4ই ধরে নাও, 4ই বলে, কাছাকাছি 7 বা 8 সে নর্মাল একটা নিয়ের পজিশন পেল। এই 7 বা 8-এর পর যদি কোনো প্যাথোলজি থাকে, মানে সমস্যাটা তার বজায় থাকে, তখন এই প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল তার আগ পর্যন্ত, মানে প্যাথোলজিক্যাল মানে হচ্ছে সমস্যা, আর ফিজিওলজিক্যাল তার আগের পর্যন্ত নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন দা বডি। এর থেকে আর একটু ডিটেলসে যাই। আমরা দেখলাম জেনু ভ্যালগাম আর জেনু ভেরাম। এখন আরো দুটো টার্ম আছে, একটা হচ্ছে কক্সা ভ্যালগাম, কক্সা ভেরাম, আর আছে হচ্ছে ট্যালিপেস ভেরাস আর ট্যালিপেস ভ্যালগাস। এই দুটো আজকে আলোচনা করবো না। যখন জেনু ভ্যালগাম হবে, মানে কাছাকাছি চলে আসবে, এই জেনু ভ্যালগাম হলো, তখন কক্সা মানে হচ্ছে হিপ জয়েন্ট, কক্সা হবে হচ্ছে ভেরাম, অপোজিট। আর যখন জেনু হবে ভেরাম, তখন হবে কক্সা ভ্যালগা বা ভ্যালগাম, অপোজিট। জিনিসটা আমি একটু বুঝাই। এখানে কি একটা কোণ থাকে, এই কোণটা হচ্ছে নর্মালি 125 ডিগ্রি, একে বলে নেক শ্যাফট। এটা কোন বোন তা তো বুঝছোই, তো পায়ের ফিমার, এই ফিমারের এটা হচ্ছে নেক, এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে শ্যাফট। এটা তো জানোই, নেক আর হেড এটা তো জানলে, আর শ্যাফট তো জানলে, এটাকে শ্যাফট যে বলে। তাহলে এই নেক আর শ্যাফটের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, তাহলে নাম অনুযায়ী হচ্ছে নেক শ্যাফট অ্যাঙ্গেল। নেক শ্যাফট অ্যাঙ্গেল নর্মালি থাকে 125 ডিগ্রি। যখন হিপ জয়েন্টের কোনো ধরনের সমস্যা যদি হয়, তখন দেখা যাবে কি এই নেক শ্যাফট অ্যাঙ্গেল হয় কমে যাবে, 125-এর কম হয়ে গেল, 125-এর কম হয়ে গেল, অথবা 125-এর বেশি হয়ে গেল। যখন 125-এর বেশি হবে, তখন কি হবে, ভ্যালগাম, গাম, দেখো গাম, সেই গাম, ভ্যালগা বা ভ্যালগামও বলে, ভ্যালগাম। গাম হচ্ছে কি বেশি, আমরা বেশি গাম চিবাবো, তাতে কি আমাদের জয়েন্ট ভালো হবে। তাহলে কি অ্যাঙ্গেল বেড়ে গেল, এটা মনে রাখবা যে আমরা গাম মানে বেশি, আর গাম মানে কাছাকাছি, গাম মানে কাছাকাছি, গাম মানে বেশি। ভ্যালগাম যখন হলো, তখন 125 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে আমার এই নেক শ্যাফট অ্যাঙ্গেলটা। আর যখন ভ্যারাম হচ্ছে, তখন 125-এর কম হয়ে যাচ্ছে। যখন এই দেখো নর্মালি এরকম থাকছে, আমার একটা অ্যাঙ্গেল থাকে নেক আর শাফটের মধ্যে, নর্মালি একটা অ্যাঙ্গেল থাকছে। এই অ্যাঙ্গেলের কারণেই আমার যে নি জয়েন্ট, এই নি জয়েন্টটা একটা নর্মাল পজিশন মেনটেন করতে পারছে। যখন এটা কমে যাচ্ছে, এই যে কমে গেল, এখানে দেখা যাচ্ছে কমে গেল, তখন কাছাকাছি এসে বাড়ি খাচ্ছে, এর জন্য ভেড়া হলে ভ্যালগাম হয়। আর যখন এটা বেড়ে যাচ্ছে, তখন তারা দূরে সরে যাচ্ছে, ভ্যারাম হচ্ছে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এটা খুবই ডিপ একটা কনসেপ্ট, বুঝার বিষয় যে উল্টো বিষয়টা একদম ভাইস ভার্সা, যে কক্সা ভেড়া হলে জেনু ভ্যালগাম হবে, কক্সা ভ্যালগাম হলে জেনু ভ্যারাম হবে। এটা নিয়ে আর কিছু ডিসক্রাইব করলাম না। আচ্ছা, নেক্সট শ্যাফট অ্যাঙ্গেলটা লেখা থাকুক যে 125, বাকিটুকু মুছে দিলাম। ক্লিয়ার কিনা? সেম জিনিস, কিন্তু এই দুটো একসাথে বলবো আমরা, এই দুটো একসাথে বোঝা যাবে, কিন্তু এটা হচ্ছে একসাথে না, এটা হচ্ছে তোমার, এই দেখো আমরা যখন অ্যাঙ্কেল জয়েন্টটা মধ্যের দিকে, মানে বডির মধ্যের দিকে আসে, তখন এটাকে বলি হচ্ছে ইনভারশন। আর যখন ছবিটায় আমার মনে হচ্ছে একটু সমস্যা আছে। আচ্ছা, ভেরাম ভালগাস ট্যালিপেস, দাঁড়াও আমি আরেকটা ছবি দিই, এটা দিয়ে বুঝবা না। এটা আরো আছে কিন্তু,
এই পায়ের অনেকগুলো আছে, ক্লাব ফুট, তারপরে হচ্ছে বেন ফুট, অনেকগুলো আছে। এই যে এটা দেখো, ভ্যালগাস ভেরাম, টেরিপেস ভেরাম। ভেরাস হচ্ছে মধ্যে দিকে আসছে, ভেরাস বা ভেরাম মধ্যে দিকে আসছে, ভ্যালগাস হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, মানে ইনভার্সন। ইনভার্সন অবস্থায় যদি তোমার পা সবসময় থাকে, মানে পা যদি সবসময় মধ্যের দিকে থাকে, তখন সেটাকে টেরিপেস ভেরাস বলছি বা ভেরাম বলছি। আর পা যদি সবসময় বাইরের দিকে থাকে, মানে ইভার্সন অবস্থায় থাকে, ইভার্সন, অ্যাঙ্কেল জয়েন্টটা যদি ইভার্টেড অবস্থায় থাকে সবসময়, তখন সেটাকে বলছি টেলিপেস ভ্যালগাস বা ভ্যালগাম। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, আমি আবার এখন নেক্সট কনসেপ্ট, কমপ্লিকেশন ইন কেস অফ লস অফ অর্গানিক। এটা হচ্ছে এত কিছু আসলো কোন জায়গা থেকে? ইনঅর্গানিক ম্যাট্রিক্সের সমস্যা হলো। এখন হচ্ছে লস অফ অর্গানিক, অর্গানিক ম্যাট্রিক্স। অর্গানিক ম্যাট্রিক্স লস হলে কি হচ্ছে দেখা যাচ্ছে কি, কখন লস হয়? ফায়ার দিলে, আগুন, ফায়ার বা হিট। হিট না, হিট অ্যাকচুয়ালি বলা যাবে না, ফায়ারই বলবো। ফায়ার, সরি, হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল কজ। ওখানে ছিল কি শুধু কেমিক্যাল কজ বলেছিলাম, ফিজিক্যাল না কিন্তু। আর এটা হচ্ছে আরেকটা থাকবে কি প্যাথোলজিক্যাল, সেটা হচ্ছে পিইএম। এটার ফুল ফর্ম হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এটা আবার দুটো দুটো আছে, একটা হচ্ছে কোয়াশিওরকর আর একটা নাম হচ্ছে ম্যারাসমাস। কোয়াশিওরকর আর একটা হচ্ছে ম্যারাসমাস। এই দুটো রোগ হলে, এই দুটো রোগ হলে, অথবা যদি তুমি একটা বোনকে আগুনে পুড়াও, তখন কি হবে? তখন তোমার অর্গানিক পার্ট নষ্ট হয়ে যাবে। লস অফ অর্গানিক, এখানে লিখেছিলাম লস অফ ইনঅর্গানিক ম্যাট্রিক্স, এখানে লিখবো লস অফ অর্গানিক ম্যাট্রিক্স। তার সাথে আরেকটা জিনিস হবে প্লাস, আমার যে ইনঅর্গানিক ম্যাট্রিক্সের যে হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, তার তো হাইড্রক্সিল গ্রুপ থাকে দুটো, তাই না? সেটা কি হবে, তোমার ভ্যাপোরাইজড হয়ে যাবে, মানে হাইড্রক্সিলেটেড পার্ট অফ যে ইনঅর্গানিক ম্যাট্রিক্স, সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন অফ hydroxylated part of inorganic matrix. মেইনলি নষ্ট হচ্ছে কি অর্গানিক। এছাড়াও আমার যে, আচ্ছা আমি দেখো সংকেতটা দেখো, ফসফেট 6 ছিল হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের, আর দুইটা হাইড্রক্সিল গ্রুপ, এইটা নষ্ট হয়ে যাবে, এই হাইড্রক্সিল গ্রুপটা নষ্ট হয়ে যাবে। এর কারণে দেখা যাবে কি ক্রিস্টাল ফর্মেশন নষ্ট হয়ে যাবে, লস অফ ক্রিস্টাল। এই যে এর যে ক্রিস্টালটা ছিল সেটা নষ্ট হয়ে গেল। আলটিমেটলি এই অর্গানিক ম্যাট্রিক্স আর ক্রিস্টাল লস হওয়ার কারণে এই দুটো মিলিয়ে দেখা যাবে বোনটা ব্রিটেল হয়ে যাবে বা ভঙ্গুর হয়ে যাবে। বোন বিকামস ব্রিটল। এর কারণে ইজিলি ফ্র্যাকচার, ইজিলি ফ্র্যাকচার অফ বোন। তাহলে অর্গানিক ম্যাট্রিক্স যদি নষ্ট হয় তাহলে সমস্যা হবে হচ্ছে ইজিলি ফ্র্যাকচার অফ বোন, আর যদি ইনঅর্গানিক ম্যাট্রিক্স নষ্ট হয় তাহলে সমস্যা হবে বোয়িং অফ নি। এই হলো আমার অর্গানিক। এখন হচ্ছে সেলের মধ্যে যাই, দ্রুত যাই। সেল, বোন সেলস। বোন সেলস হচ্ছে তোমার 4 ধরনের, আমি বলে আসছিলাম আগেই। ক্ষেত্র বিশেষে 5টা, ক্ষেত্র বিশেষে কখনোই আমরা বলবো না 5টা, কখনো আমরা 5টা বলবো না, কখনো আমরা 3টা বলবো না। অনেক জায়গায় বলে 3টা, অনেক জায়গায় বলে 5টা, কিন্তু এটা আমরা বলবো না। টিচাররা সবসময় 4টাই শুনতে যাবেন, এবং মোস্ট অফ দ্য টাইম সব বইয়ে লেখা থাকে 4টা।
3 কখন বলে? যখন হচ্ছে অস্টিওপ্রোজেনেটর সেল বাদ দেয়। 1 নম্বরে কে থাকে? অস্টিও। এই 1 নাম্বারকে বাদ দিয়ে দেয় অনেকে। অস্টিওপ্রোজেনিটর সেল, একে বাদ দিয়ে দিলে হচ্ছে 3টা। আর একটা স্পেশাল সেল থাকে, সেটা হচ্ছে বোন লাইনিং সেল। এটা তোমরা লিখে রাখো, বোন লাইনিং সেলস। এটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভেটেড অস্টিওব্লাস্ট অন দ্য সারফেস অফ বোন। এই ইনঅ্যাক্টিভেটেড অস্টিওব্লাস্ট গুলো কি থাকে? তোমার সবসময় অ্যাক্টিভ থাকবে এবং তারা হচ্ছে অস্টিওসাইটে যখন পরিণত হবে তখন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, কিন্তু তোমার বোনের উপরে থাকা অবস্থায় তাদের তো একটা প্রোটেকশন লাগে, জাস্ট লাইক কেরাটিন লেয়ার অফ দ্য স্কিন, সেরকম একটা কাজ করবে এই অস্টিওব্লাস্ট গুলো। তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সারফেস অফ দ্য বোনে থাকে প্রোটেকশন হিসেবে, তাদেরকে বলি বোন লাইনিং সেল। এই দুটো নিয়ে আর আমি আলোচনা করব না। বোন লাইনিং সেল শেষ। এখন হচ্ছে একটা কাজ করি, ছক করি। প্রথম থাকবে হচ্ছে সেল নেম, সেল নেম। পরেরটা দেখবো হচ্ছে সেল টাইপ। পরে লিখবো হচ্ছে অরিজিন। এরপরে না, অরিজিনের আগে শেপ লিখলে ভালো হবে। শেপ, শেপ, অরিজিন, তারপরে সাইট, কোথায় তারা কোন জায়গায় পাবো? বোনসের সাইট, এরপরে ফাংশন। এরকম একটা ছক তৈরি করো সবাই। ফার্স্ট যে সেল, তার নাম কি? অস্টিওপ্রোজেনিটর সেল। 1 নাম্বার কি? অস্টিওপ্রোজেনিটর সেল। এটা কোন ধরনের সেল? এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড প্লুরিপোটেন্ট স্টেম সেল। এটা একটা স্টেম সেল। এবং তারা কি ডিফারেন্সিয়েটেড না আনডিফারেন্সিয়েটেড? মানে তারা কি কোনো নির্দিষ্ট সেলে পরিণত হয়েছে? পরিণত এখনো তো হয়ে পারেনি, তাই না? তাহলে কি আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড এবং এরা প্লুরিপোটেন্ট, মানে যে কোনো ধরনের সেলের উৎপত্তি করতে পারে। প্লুরিপোটেন্ট এটা হচ্ছে তোমার এমব্রায়োলজিক টপিক, আমি বেশি ডিটেলসে যাবো না। এটা হচ্ছে এটা মানে হচ্ছে যে কোনো ধরনের সেলে এখন তারা পরিণত হতে পারবে, এরকম ক্যাপাবিলিটি আছে। আনডিফারেন্সিয়েটেড প্লুরিপোটেন্ট স্টেম সেল। তাদের শেপ কি? তাদের কোনো নির্দিষ্ট শেপ নাই, অ্যামরফাস। অরিজিন কি? অরিজিন হচ্ছে তোমার কানেক্ট টিস্যু মেসেনকাইম। মেসেনকাইম কানেকটিভ টিস্যু থেকে তারা আসছে। তারা সাইট বোনের কোথায় থাকে? এটা আমি আগের দিন পেরিওস্টিয়াম পড়ানোর সময় বলেছিলাম যে অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। তাহলে এটা কি? তোমার ইনার সেলুলার লেয়ার অফ পেরিওস্টিয়াম, মানে থার্ড লেয়ার যেটা। অফ পেরিওস্টিয়াম। এদের ফাংশন কি? এদের ফাংশন একটাই, সেটা খুবই ইম্পর্টেন্ট। বোনের যে কোনো ধরনের গ্রোথ এবং রিপেয়ার করে থাকে মেইনলি অস্টিওপ্রোজেনেটর সেল। আমি একটু আগের দিন বলেছিলাম কি, পেরিওস্টিয়াম যখন হচ্ছে কি বলে ফ্র্যাকচার বা কোনো ধরনের গ্রোথ প্রয়োজন হয় তখন পেরিওস্টিয়াম হেল্প করে। কোন লেয়ার হেল্প করে? ইনার সেলুলার লেয়ার। কোন সেল হেল্প করে? অস্টিওপ্রোজেনেটর। এক কথায় তাহলে কি লিখবা হচ্ছে প্লে প্রমিনেন্ট রোল ইন বোন গ্রোথ অ্যান্ড রিপেয়ার। রোল ইন বোন গ্রোথ অ্যান্ড রিপেয়ার। কিভাবে করে যদি জিজ্ঞেস করে তখন হবে প্রলিফারেট। প্রলিফারেট মানে কি? সংখ্যা বাড়ানো, আগে বলা আছে। প্রলিফারেট বাই কিভাবে? মাইটোসিস। মাইটোসিস। এরপরে কি? ডিফারেন্সিয়েট হয়। ডিফারেন্সিয়েস মানে হচ্ছে একটা সেল আরেকটা সেলে রূপান্তরিত হবে। যেহেতু স্টেম সেল, তারা যে কোনো ধরনের সেলে রূপান্তরিত হতে পারে। এবং প্লুরিপোটেন্ট, তাহলে তো আরো ক্ষমতা বেশি। ডিফারেন্সিয়েট ইনটু অস্টিওব্লাস্ট। এই যে ডিফারেন্সিয়েশন অস্টিওব্লাস্ট, তাহলে অস্টিওব্লাস্টের অরিজিন কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। এরপরে তারা কি করবে? এই অস্টিওব্লাস্ট গুলো তোমার কোলাজেন ফাইবার, মানে হচ্ছে কি ইনঅর্গানিক অ্যান্ড ডিপোজিশন,
ডিপোজিশন অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাট্রিক্স। ইনঅর্গানিক ম্যাট্রিক্স তাহলে তোমার সেল, এই তোমার এই যে এখানে সেল, এই যে তোমার সেল প্লাস অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স সবগুলোর তৈরি হয়ে যাচ্ছে কার কাছ থেকে? আমার অস্টিওপ্রোজেনেটর সেল থেকে। এটাই তার ফাংশন, মেইন ফাংশন। তবে 2 নাম্বার হচ্ছে কি অস্টিওব্লাস্ট। ব্লাস্ট মানে কি? ইমম্যাচিওর সেল। ইমম্যাচিওর সেল তাহলে তোমার এখানে আগের বার লিখেছিলাম আনডিফারেন্সিয়েটেড প্লুরিপোটেন্ট স্টেম সেল। এটার কয়েকটা নাম আছে। এক নম্বরে হচ্ছে তোমার এটা ইমম্যাচিওর, ইমম্যাচিওর বাট অ্যাক্টিভ, কিন্তু ইমম্যাচিওর অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল অফ বোন, বোনের অ্যাক্টিভ বাট ইমম্যাচিওর। তারপর 2 নাম্বার হবে এরা হচ্ছে বোন ফর্মিং সেল। কারা বোন ফর্মিং সেল? অস্টিওব্লাস্ট। বোন ফর্মিং সেল। আর এরা হচ্ছে এই এরপর দুটো, এটা হচ্ছে সেল টাইপ। এরপরে হচ্ছে শেপ, এদের শেপ কি? কিউবয়েডাল। কিউবয়েডাল ইন শেপ। এরপরের পয়েন্ট কি? অরিজিন। এদের অরিজিন কোন জায়গা থেকে আসে? একটু আগেই তো বললাম অস্টিওপ্রোজেনেটর সেল। অস্টিওপ্রোজেনিটর সেল আর লিখলাম না, অস্টিওপ্রোজেনিটর সেল। তারপরে কি? সাইট। এরা থাকবে হচ্ছে তোমার বোনের সারফেসে, আউটার সারফেসে। আচ্ছা আমি একটা জিনিস আগেরটায় লিখিনি, তোমার ইনার সেলুলার লেয়ার অফ পেজিওস্টেম প্লাস এন্ডোস্টিয়াম, কিন্তু আমি কিন্তু পড়ানোর সময় আগের দিন বলেছিলাম এন্ডোস্টিয়ামের ইনার সেলুলার লেয়ারও থাকে, এন্ডোস্টিয়াম, এটা লিখো কিন্তু। আর এরা থাকবে সারফেস অফ বোন। এবং এই সারফেস অফ বোনে থাকা অবস্থায় যারা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে তাদেরকে আমরা কি বলেছিলাম? বোন লাইনিং সেল। এটা একটু আগে ব্যাখ্যা করে দিয়েছিলাম। আর এদের ফাংশন কি? এদের ফাংশন আছে কয়েকটা। এক নম্বর ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সিনথেসাইজ অফ অর্গানিক কম্পোনেন্ট অফ অর্গানিক ম্যাট্রিক্স। এই যে এখান থেকে দেখো অর্গানিকও করছে, ইনঅর্গানিকও করছে। তাহলে সিনথেসিস অফ অর্গানিক ম্যাট্রিক্স। তারপরে ইনঅর্গানিক ম্যাট্রিক্সও সিনথেসিস করে, কিন্তু যদি আরেকটু সুন্দরভাবে লিখি তাহলে ডিপোজিশন অফ ইনঅর্গানিক কম্পোনেন্টস এভাবে লিখবো, বা ডিপোজিশন অফ ইনঅর্গানিক ম্যাট্রিক্স। তারপরে লিখবো হচ্ছে এই একই কথাকে আর একটু ঘুরিয়ে যদি লিখি তাহলে হেল্পস ইন বোন মিনারেলাইজেশন। তোমার ইনঅর্গানিক ম্যাট্রিক্স তো মিনারেল, মিনারেল দিয়ে বোন তৈরি, তাহলে বোন মিনারেলাইজেশনে হেল্প করে। হেল্পস ইন বোন মিনারেলাইজেশন। আর এটা কি করে? বোন ফর্মিং সেল, বোনকে ফর্মেশনে সাহায্য করে, ওটা লিখলাম না যেহেতু আগেই বলে দিয়েছি। এগুলো অস্টিওবাস্ট। এরপরে কি? অস্টিওসাইট, 3 নাম্বার সেল। অস্টিওসাইট, অস্টিওসাইটের এটা কি? ম্যাচিওর বাট ইনঅ্যাক্টিভ, ম্যাচিওর বাট ইনঅ্যাক্টিভ সেল, ম্যাচিওর ইনঅ্যাক্টিভ সেল অফ বোন। এদের কি ধরনের সেল বলা হয়? বোন, এদের বলা হতো অস্টিওব্লাস্টকে বলবা বোন ফর্মিং সেল, কিন্তু এটা হচ্ছে বোন স্টেবিলাইজিং সেল, বোনকে স্টেবল রাখে, বোন স্টেবিলাইজিং সেল। আরো নাম আছে, চিফ বা প্রিন্সিপাল সেল বলে, চিফ বা প্রিন্সিপাল সেল অফ বোন। আর কি নাম আছে? না, এই 3টা। এরপরে কি? শেপ। এদের শেপ হচ্ছে স্পিন্ডল শেপ। স্পিন্ডল মানে এরকম, এই শেপটাকে বলে স্পিন্ডল। তোমরা পড়েছো হচ্ছে ওই স্মুথ মাসেলের শেপ, যেটা অনৈচ্ছিক পেশি যেই শেপটা থাকে সেটা হচ্ছে স্পিন্ডল শেপ।
আচ্ছা, আমি যদি সমস্যা হয় আমি ছবি দেখাই বোঝার জন্য সহজে। একটা ছবি তো এমনি দেখানো লাগবে। এই ছবিটা দেখো, এই যে অস্টিওসাইট, স্পিন্ডেল শেপ এরকম। এরপরে কি অরিজিন। অরিজিন কোথা থেকে হচ্ছে? অস্টিওসাইট থেকে হচ্ছে। অস্টিওসাইট গুলো যখন ইনঅ্যাক্টিভ হয়ে সেলের মধ্যে এসে প্রবেশ করবে, মানে কি বলে ক্যানালিকুলি মধ্যে এসে প্রবেশ করবে, ক্যানালিকুলি এবং ল্যাকুনা ইন কেস অফ হেবারসিয়ান সিস্টেমের, তখন তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অস্টিওব্লাস্ট গুলো ইনঅ্যাক্টিভ হয়ে ডিফারেন্সিয়েট ইনটু অস্টিওসাইট। তাহলে কোথা থেকে আসছে? অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট যখন বাইরে থেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, এই যে সেলের লাইনিং এ বাইরের থেকে, তখন তাদের কি বোন ফর্মিং সেল। আর যখন তারা মধ্যে ঢুকে, মানে হেবারসিয়ান সিস্টেমের যে ল্যাকুনা গুলো থাকে তার মধ্যে এসে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, তখন তাদের কি বলছি? অস্টিওসাইট। এরপরে কি সাইট। সাইট তো বলে ফেলেছি, হেবারসিয়ান সিস্টেমের, সিয়ান সিস্টেম বা হচ্ছে প্লাস, বা না প্লাস তোমার কি বলে ক্যানালিকুলি। হেবারসিয়ান সিস্টেম কোন জায়গায় থাকে? কম্প্যাক্ট কোণে থাকে। আচ্ছা, এটা আমি একটু ভুল লিখলাম, ক্যানালিকুলি নামটা কি জানি। আচ্ছা, আমি একটু পরে লিখছি। কম্প্যাক্ট বোনের হেবারসিয়ান সিস্টেমের ল্যাকুনা প্লাস ক্যানালিকুলি এই জায়গায় থাকবে। হেবারসিয়ান সিস্টেম আর কি ট্রাবেকুলা। ট্রাবেকুলা, হেবারসিয়ান সিস্টেম এবং ট্রাবেকুলার এটা থাকে হচ্ছে তোমার স্পঞ্জিবন। স্পঞ্জিবনে থাকবে যখন, তখন সে ট্রাবেকুলার ভিতর থাকবে। আর হেবারসিয়ান যখন কম্প্যাক্ট বনে থাকবে, হেবারসিয়ান সিস্টেমের ল্যাকুনা এবং ক্যানালিকুলির ভিতর থাকবে। ট্রাবেকুলার, ল্যাকুনা এবং ক্যানালিকুলি, হেবারসিয়ান সিস্টেমের ল্যাকুনা এবং ক্যানালিকুলির মধ্যে এরা থাকে। এরপরে হচ্ছে কি ফাংশন। আমি বলেছি কি বোন স্টেবিলাইজ করবে, তার মানে কি মেইনটেনেন্স অফ দ্য বোন ম্যাট্রিক্স, মানে কমে গেলে বাড়াবে, বাড়লে কমাবে, একই কথা, সহজ কথা। মেইনটেইনিং দ্য বোন ম্যাট্রিক্স। তারপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা যে কি করবে, এটা হচ্ছে তোমার এই যে তোমার হেবারসিয়ান সিস্টেম তো জানোই তোমরা সবাই, হেবারসিয়ান সিস্টেমের মধ্যে এরকম বক্স ঘর থাকে, ল্যাকুনা, ল্যাকুলার মধ্যে এসে বসবে, বসার পর এরকম তার প্রসেসগুলো চারদিকে ছড়িয়ে একে অপরের সাথে কানেকশন তৈরি করবে। একে কি বলে? ক্যানালিকুলি বলে। এবং এই সিস্টেমটাকে কি বলবে? ক্যানালিকুলার সিস্টেম। তার মাধ্যমে বনের মধ্যে ইনফরমেশন পাস, নিউট্রিশন পাস বিভিন্ন ধরনের হয়। আচ্ছা, আজান দিচ্ছে, আমি তাহলে 5 মিনিটের ব্রেকে যাই। আজকের মধ্যে শেষ করাতে হবে তো, তাই একটু দ্রুত যাচ্ছি, প্লাস শেষ করে দিব। আর এর এটা শেষ হওয়ার পর তোমার শুধুমাত্র হ্যাবারসিয়ান সিস্টেমটা পড়ালে আমার বোন শেষ। 5 মিনিটের ব্রেক।
আচ্ছা, আমাদের এখানে আজানটা শেষ। আর 15 মিনিট মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো, দ্রুত যাই। আচ্ছা, কিসে ছিলাম? অস্টিওসাইটের ফাংশন বলছিলাম যে এটা হচ্ছে বোন স্টেবিলাইজ করে রাখবে, তাহলে হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য বোন ম্যাট্রিক্স। বোনের ম্যাট্রিক্সের মেইনটেনেন্স করলো 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছিলাম যে একে অপরের সাথে ক্যানালিকুলি ফর্ম করে নেটওয়ার্ক তৈরি করছে, তাহলে ফর্ম ল্যাকুনার ক্যানালিকুলার নেটওয়ার্ক। তারপরে 3 নাম্বার ফাংশন হবে আমাদের কি বোনের মধ্যে দিয়ে কি যায়, ওয়েট ট্রান্সমিশন হয়, প্রেসার যায়। বেশি প্রেসার যদি কোনো কারণে যায় তখন আমাদের কি একটা সিগন্যাল পাঠাবে ব্রেইনে যে বেশি প্রেসার হচ্ছে, আর নেওয়া যাবে না, বোন ভেঙে যাবে। এটা একটা মেকানিজম। এই যে রিসেপ্টর হিসেবে কাজ করছে, কে বলবো? মেকানো রিসেপ্টর মেকানিক চাপকে সে আইডেন্টিফাই করে রিসেপ্ট করে ব্রেইনে পাঠাচ্ছে, মেকানো রিসেপ্টর হিসেবে কাজ করবে। সার্ভস এস মেকানো রিসেপ্টর। ডিটেক্ট করে কি? মেকানিক্যাল লোড অফ আ বোন। 4 নাম্বার ফাংশন হচ্ছে এই বাকি দুই যে সেল আছে তোমার, অস্টিওব্লাস্ট আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, সেই দুটো সেলের ফাংশনকে সে ট্রিগার করে বা নিয়ন্ত্রণ করে। ট্রিগার দ্য অ্যাক্টিভিটি অফ অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট। আচ্ছা, এইগুলো ফাংশন। এবার লাস্ট যে বোনের সেল আছে, তার নাম কি? অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাসের কি প্রথমে লিখতে হবে? সেল টাইপটা কি ধরনের সেল? এটা হচ্ছে একটা ফিক্সড ম্যাক্রোফেজ। ফিক্সড ম্যাক্রোফেজ জিনিসটা কি? একটা সিস্টেমের অংশ। সেই সিস্টেমটার নাম হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম। মনো নিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম। আমাদের বডির ভিতর তোমার যে ম্যাক্রোফেজটা আছে এটা কি মনোসাইট থেকে তো আগে ডিরাইভ হয়। মনোসাইটটা যখন টিস্যুর মধ্যে যায়, টিস্যুর মধ্যে যাওয়ার পর সে কি করে? রূপান্তরিত হয়, বড় হয় সাইজে, মাল্টি নিউক্লিয়েটেড হয়ে যায়। নিউক্লিয়ারের সংখ্যা অনেক, নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যায়। সরি, নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যায় না, নিউক্লিয়াসের সংখ্যা সেম থাকবে, কিন্তু ইন কেস অফ কিছু কিছু ক্ষেত্রে আবার বেড়ে যেতে পারে। তখন যখন বেড়ে যায় তখন তাদেরকে কি বলবো? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ আবার দুই ধরনের, একটা আছে ফ্রি, একটা হচ্ছে ফিক্সড। ওই তোমার কানেক্ট টিস্যুর মধ্যে কিছু ম্যাক্রোফেজ ঘোরাফেরা করবে, সেটা হচ্ছে ফ্রি। আর একটা ফিক্সড, যেটা ফিক্সড হয়ে যাবে তাদের হচ্ছে মাল্টি নিউক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, তোমাকে একটা ছবি দেখাই তোমাদের। এই ফিক্সড ম্যাক্রোফেজেস, যেমন লিভারের ক্ষেত্রে কাফফার সেল, এটা তো পড়েছো। লিভারের ক্ষেত্রে কাফফার সেল, তারপরে মাইক্রোগ্লিয়া ইন কেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইনে যেটা থাকে। তারপরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ ইন কেস অফ অ্যালভিওলার ওয়াল, এটা লিখে রেখো সবাই। প্লুরাল বা পেরিটোনিয়াল ম্যাক্রোফেজ ইন কেস অফ সেরাস ক্যাভিটি। সেরাস ক্যাভিটি যেমন হচ্ছে প্লুরা, তারপর পেরিটোনিয়াম, তারপরে আছে তোমার এই দুটোতে মেইনলি থাকে, হার্টেরটা থাকে না। তারপর হচ্ছে অস্টিওক্লাস্ট ইন কেস অফ বোন, ল্যাঙ্গারহান সেলস ইন কেস অফ এপিডার্মিস, আরো আছে আর একটা হচ্ছে মেসানজিয়াল সেলস ইন কেস অফ কিডনি, কিডনিতে থাকে মেসানজিয়াল সেল। এগুলো হচ্ছে ফিক্সড ম্যাক্রোফেজ। বোনের মধ্যে যে ফিক্সড ম্যাক্রোফেজ সিস্টেমটার মধ্যে যে সেলটা থাকছে তাদেরকে বলছি অস্টিওক্লাস্ট। এরপরে এটাকে বোন রিমডেলিং সেল বলে, বোনকে রিমডেল করে, মানে বারবার ভাঙে আর গড়ে। একটা বোনের প্রথমে ধরো যে একটা লাইনিং তৈরি করলো, মানে বোনের মধ্যে ডিপোজিট করলো ক্যালসিয়াম, বোনের মধ্যে কোলাজেন ডিপোজিট করলো, সেল তৈরি হলো, একটা লেন্থ বা ব্রেথ পেলাম একটা বোনের। সেইটাকে যদি আরো বাড়াতে চাই তখন আবার সে কি করে? অস্টিওক্লাসিসে বোনটাকে ভাঙে, ভেঙে আবার নতুন ভাবে ডিপোজিশন করে।
ওই একইটাই আবার করে না, নতুন ভাবে ভেঙে আবার গড়ে। এই ভাঙা গড়ার সিস্টেমে হচ্ছে বোন বড় হয়। এই তোমার হচ্ছে তোমার বোনের নাম গেল এখন শেপ। শেপ হচ্ছে তোমার এটা ভেরি লার্জ, ভেরি লার্জ অ্যান্ড রাউন্ডেড। এর কারণে একে বলে জায়েন্ট সেল। জায়েন্ট সেল। এদের আমি বলছিলাম কি মাল্টি নিউক্লিয়েটেড। নিউক্লিয়াস সম্পর্কে কিছু বলি। মাল্টি নিউক্লিয়েট, MULT, মাল্টি নিউক্লিয়েটেড। কয়টা থাকে? 12 থেকে 20টা নিউক্লিয়াস থাকে এদের। এর জন্য এদের জায়েন্ট সেল। এবং এদের একটা বর্ডার থাকে, এটা জিজ্ঞেস করে, খুবই ইম্পর্টেন্ট, খুবই, যে কোন সেলের মধ্যে রাফেলড বর্ডার থাকে। রাফেলড বর্ডার, এটা জিজ্ঞেস করে। আমি ছবি দেখাচ্ছি। এই যে এই সেলের, এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাশ বর্ডার একটা ফর্ম করেছে। এদের বিভিন্ন প্রজেকশন থাকে, লার্জ প্রজেকশন বা মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই গুলো কি ফর্ম করছে? ব্রাশ বর্ডার। বর্ডার, এই ব্রাশ বর্ডারটা যখন সেলের এই যে সরি বোনের একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে এসে তাদের রিমডেলিং বা কাজ শুরু করে, মানে মেইন কথা যখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয় সেল যখন অ্যাক্টিভ হয় তখন এই ব্রাশ বর্ডারটাকে দেখতে রাফেলড দেখায়, তখন রাফেলড বর্ডার বলে। একে রাফেলড বর্ডার ইন কেস অফ যখন অ্যাক্টিভেটেড বোন, কি বলে, অস্টিওক্লাস্ট। এই গেল হচ্ছে তোমার শেপ। এরপরে অরিজিন, এরা কোন জায়গা থেকে আসছে? এরা আসছে হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। একটু আগে বলেছি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম মানে হচ্ছে মেইনলি মনোসাইট থেকে। মনোসাইট যখন তোমার বোনের কাছে আসবে, মানে কানেকটিভ টিস্যুর মধ্যে আসবে, এসে রূপান্তরিত হয়ে যাবে ফিক্সড ম্যাক্রোফেজে। সেই মনো লিখবা হচ্ছে মনো নিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম থেকে আসে, ডিরাইভ ফ্রম মনো নিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। এরপরে সাইট, সাইট এটা খুবই ইম্পর্টেন্ট, এদের সাইটটার নাম জানতে হবে। আমরা, এরাও বোনের সারফেসে থাকে, এরা বোনের সারফেসে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সব জায়গায় থাকে না। সেই জায়গাগুলোকে বলে হাউশিপস ল্যাকুনা। হাউশিপ ল্যাকু, CUNA AE মনে হয়, হ্যাঁ AE, ল্যাকুনা, NAE, হাউশিপস ল্যাকুনা। টিচার এই নামটা শুনতে চাবেন। এছাড়াও এর আরো নাম আছে, জেনে রাখতে পারো। রিজর্পশন বে বা রিজর্পশন পিট বা রিজর্পশন ল্যাকুনা। টিচাররা এইটা মাস্ট জিজ্ঞেস করবে, এখান থেকে কোনো কোশ্চেন আসলে এটাই আসার মতো, যে এটা কোথায় থাকে। হাউশিপস ল্যাগুনা এটা কোথায়, এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়? হাউশিপস ল্যাগুনাটা বোনের সারফেসে, কিন্তু জাস্ট লাইক অস্টিওব্লাস্ট সারফেস অফ দ্য বোন, সারফেস অফ দ্য বোনে থাকে, বাট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, একটা ল্যাকুনাতে থাকে বোন সারফেস। আচ্ছা এই গেল। এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফাংশন। ফাংশন, ফাংশন বোন রিমডেলিং এ সাহায্য করে, এটা লিখবা হেল্পস, হেল্পস ইন remodeling of bone tissue। তারপরে 2 নাম্বার লিখবা হেল্পস ইন রিসর্পশন ডিউরিং বোন গ্রোথ। রিসর্পশন মানে হচ্ছে ডিস্ট্রয় করা, এক কথায় ডিস্ট্রয় মানে কি বলে, খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে ফেলে তোমার বোনের টিস্যুগুলোকে ডিউরিং গ্রোথ। গ্রোথের কারণে, গ্রোথের জন্য আমাদের কি লাগে? একটু আগে বলেছিলাম, প্রথমে ডিস্ট্রয় করতে হবে, পরে বাড়াতে হবে, ভাঙা গড়া। আর রিমডেলিং হচ্ছে ভেঙে গিয়েছে বোন, তখন রিমডেল, নতুন করে মডেল তৈরি করবে বোনটার। মডেল ভেঙে গেছে বোনের, ভেঙে যাওয়ার কারণে বোন ফ্র্যাকচার হওয়ার কারণে তখন রিমডেলিং এ হেল্প করবে। এটা ক্লিয়ার হওয়ার কথা। এর কিছু কমপ্লিকেশন আছে যেটা আমার ইম্পর্টেন্ট না। তোমাদের হচ্ছে যে গ্রুপে দিব্যেন্দু ভাইয়া কিন্তু আগে একবার পড়িয়েছিল, অভ্র ভাইয়া তোমাদের গ্রুপে লিখে লিখে পাঠিয়েছিল যে তোমাদের অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা, তারপর অস্টিওম্যালাসিয়া, তারপর অস্টিওপোরোসিস, অস্টিওপেট্রোসিস, এগুলো তোমাদের গ্রুপের মধ্যে লেখা আছে। ওখানে আমি আর যাবো না, যেহেতু তোমাদের পড়ানো শেষ। কিছু কমপ্লিকেশন বা প্যাথোলজি আছে,
প্যাথোলজি, ওটা গ্রুপে বলা হয়ে গিয়েছে একবার, আর ডিটেলসে যাওয়ার সময় নাই। এই যে তোমার অস্টিওসাইট, স্পিন্ডেল শেপ, একটা নিউক্লিয়াস আছে, কিছু প্রসেস বেরোচ্ছে, এই বডি, এটা হচ্ছে সেল বডি, এগুলো সেল প্রসেস। সেল বডি থাকবে কি ল্যাকুনার মধ্যে, সেল প্রসেস থাকবে ক্যানালিকুলির মধ্যে। অস্টিওব্লাস্ট কিউবয়েড ইন শেপ, সেলের এই যে বোনের সারফেসে থাকছে এবং বোনের যে কি বলে গ্রোথে হেল্প করছে, ব্রেথ বাড়ায়। এটা ব্রেথ বাড়ানোকে কি বলে, অ্যাপোজিশনাল গ্রোথ অফ দ্য বোন। আর যদি লেন্থে বাড়তো তাহলে কি বলেছিলাম, ইন্টারস্টেশিয়াল। অস্টিওজেনিক সেল, কোনো নির্দিষ্ট শেপ নাই, অ্যামরফাস শেপ, এবং এরা হচ্ছে কি, এই দেখো এই যে বোনের লাইনিং তার উপরে পেরিওস্টিয়ামের মধ্যে থাকছে, একদম বোনের উপরে পেরিওস্টিয়ামে থাকছে। অস্টিওক্লাস্ট এই যে একটা এলাকার মধ্যে থাকছে, এটা কি হাউশিপস ল্যাকুনা। এর রাফেল বর্ডার সম্পর্কে বলেছি, ব্রাশ বর্ডার ফর্ম করে, অ্যাক্টিভ হলে রাফেল বর্ডার হয়ে যাবে। এই আর এবং অনেকগুলো নিউক্লিয়াস। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার অস্টিওপ্রোজেনেটর সেলের আরেকটা অরিজিন আছে, এটা কখনো মানে টিচাররা জিজ্ঞেস করে না, জেনে রাখা ভালো, গুড টু নো। সেটা হচ্ছে এই অস্টিওব্লাস্ট নিজেই, অস্টিওব্লাস্ট কি করে, অস্টিওব্লাস্ট তোমার মাঝে মধ্যে, সব বেশিরভাগ সময় দেখা যায় যে অস্টিওসাইটে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে তারা আবার আনডিফারেন্সিয়েটেড হয়ে যাবে, মানে ডিফারেন্সিয়েশন হয়েছে, একটা সেল থেকে আরেকটা সেলের নতুন সেলে তৈরি হলো, এরকম একটা সেল আগে ছিল এরকম, কিন্তু দেখা যাবে আনডিফারেন্সিয়েশন শুরু হয়ে গেছে, মানে ফেরত গেল, প্রসেসটাকে রিওয়াইন্ড করেছে, এটা দেখা যেতে পারে, জাস্ট জেনে রাখার জন্য। আচ্ছা, এই শেষ আমার বোনের সেল শেষ। লাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমার হ্যাবারশিয়ান সিস্টেম। এটা আমি ডিটেলসে যাচ্ছি না, এটা জাস্ট আমি ছবি দেখে মুখে বলবো, তোমরা লিখে নিও, যেহেতু এটা তোমাদের ক্লাস, মানে আগের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট, আগের যে তোমাদের কলেজে খুবই ইম্পর্টেন্ট ভাবে এগুলো পড়ানো আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ডেফিনেশন, হ্যাবারশিয়ান সিস্টেমের ডেফিনেশন কি, এটা লিখবা হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারাল ইউনিট অফ কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোনে থাকবে, কম্প্যাক্ট বোনে সিলিন্ড্রিকাল, কম্প্যাক্ট বোনে থাকে কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট বোনে থাকে, তাদের ইউনিট হিসেবে কাজ করে এবং শেপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এর জন্য আমরা বলছি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারাল ইউনিট অফ কম্প্যাক্ট বোন ইজ কল্ড হ্যাবারশিয়ান সিস্টেম। হ্যাবারশিয়ান সিস্টেম এর কয়টা কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টস বাইরের থেকে মধ্যে যাবে আসি, ঠিক আছে। প্রথম হচ্ছে সিমেন্ট লেয়ার, 6 নাম্বার, বাইরের থেকে মধ্যে যেহেতু আসছি, 1 2 3 না করে বাইরের থেকে আসছি, 6 নাম্বার, 6টা জিনিস, মোট 6টা কম্পোনেন্ট। 6 নাম্বার কি, সিমেন্ট লেয়ার। এই সিমেন্ট লেয়ারটা এভাবে লিখবা যে, আমি আগে বুঝাই, প্রত্যেকটা হ্যাবারশিয়ান সিস্টেম, এই যে প্রত্যেকটা হ্যাবারশিয়ান সিস্টেমকে বাইরের থেকে প্রোটেকশন বা আলাদা করে রাখার জন্য একটা ডেন্স ডেন্স কিছু ইনঅর্গানিক ম্যাট্রিক্স থাকবে। ইনঅর্গানিক ম্যাট্রিক্স মানে কি, ক্যালসিয়াম অ্যাপাটাইট, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যেটা তাদের একটু ডেন্স আকারে থাকবে, যাতে বোঝা যায় যে এটার সাথে এটা আলাদা হয়ে আছে। এটাই হচ্ছে আমার সিমেন্ট লাইনিং, সিমেন্ট লেয়ার বা সিমেন্ট লাইন। এটা হচ্ছে তোমার কিভাবে লিখবা, যে সারাউন্ডিং ইচ হ্যাবারশিয়ান সিস্টেম, প্রত্যেকটা হ্যাবারশিয়ান সিস্টেমকে সারাউন্ড করে থাকে। সারাউন্ডিং ইচ হ্যাবারশিয়ান সিস্টেম দেয়ার ইজ ডিপোজিশন অফ অ্যামরফাস মেটেরিয়াল কল্ড সিমেন্টিং সাবস্টেন্স। অ্যামরফাস কিছু মেটেরিয়াল থাকবে যাদের কোনো শেপ নাই, তাদেরকে বলবো হচ্ছে সিমেন্টিং সাবস্টেন্স, সিমেন্টিং সাবস্টেন্স which consists the mineralized matrix with collagen fiber। তারা কোলাজেন ফাইবার সাথে মিক্স হয়ে ফর্ম করে দিবে হচ্ছে সিমেন্ট লেয়ার। ডান। এরপরে হচ্ছে মধ্যে দিকে ঢুকি, লাইন দেখতে পাচ্ছি কিছু, এই লাইনগুলোকে কি বলি, ল্যামেলা। এই যে লাইনের মাঝখানে এইটুকু হচ্ছে পুরোটা হচ্ছে একটা ল্যামেনা, এক একটা ল্যামেনা, এক একটা ল্যামেনা। 5 নাম্বার ল্যামেলা। ল্যামেলা জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে ইট ইজ দ্য কনসেন্ট্রিক বনি লেয়ার, কনসেন্ট্রিক বনি লেয়ার। কি কি দিয়ে ফর্ম হয়, ওই যে আমি বলেছিলাম যে বোন কেন রিজিড, দুটো জিনিস দিয়ে,
রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ কোলাজেন, টাইপ 1 কোলাজেন, আর একটা হচ্ছে তোমার হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালের যে হচ্ছে প্লেট ফর্ম করে থাকে, এই দুটো দিয়ে ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে আমার লেয়ার অফ বনি ম্যাট্রিক্স। ডান। কনসেন্ট্রিক মানে কি, একটা সেন্টারকে, একটা কেন্দ্রকে ভিত্তি করে আরো অনেকগুলো সার্কেল চারপাশ দিয়ে যদি থাকে সেটা হচ্ছে কনসেন্ট্রিক। অনেকগুলো ল্যামেলা, তোমার একটা, এটি সেন্টারকে কি বলে, হ্যাভার্সিয়ান ক্যানাল, তাই না? হ্যাভার্সিয়ান ক্যানাল বা সেন্ট্রাল ক্যানালকে চারপাশ দিয়ে গোল গোল আকারে আছে। তারপরে মাঝখানে মাঝখানে দেখা যাবে কিছু ফাঁকা পকেট বা হাউস, সেটা হচ্ছে কি ল্যাকুনা। ল্যাকুনা 4। এই ল্যাকুনা গুলোকে বলবো হচ্ছে স্মল স্পেসেস ইন্টারভেনিং বিটুইন ল্যামিনা। স্মল স্পেসেস ইন্টারভেনিং বিটুইন ল্যামেলাস, তাই তো? অনেকগুলো ল্যামিনার মাঝখান মধ্যে মধ্যে ইন্টারভিন করছে অনেকগুলো ছোট ছোট স্পেস। এই ল্যাকুনা, এদের মানে কিন্তু এটার শব্দিক অর্থ হচ্ছে হাউস বা হোম। এখানে থাকে কারা? সেল বডি অফ, কে থাকে? সেল বডি, ওখানে তো বলে দিয়েছিলাম দুটো জিনিস। এখানে থাকবে সেল বডি অফ অস্টিওসাইট, তারপরে ক্যানালিকুলি 3। ক্যানালিকুলি এগুলো হচ্ছে তোমার ফাইন রেডিয়েটিং চ্যানেল। ফাইন মানে হচ্ছে সূক্ষ্ম, রেডিয়েটিং মানে রেডিয়েট করছে বা ছড়িয়ে যাচ্ছে, CHANNEL, চ্যানেলস। যেহেতু নিজেদের মধ্যে চ্যানেল তৈরি করে এক একটা সেল, এই যে এক একটা অস্টিওসাইট আর একটা অস্টিওসাইটের সাথে চ্যানেল তৈরি করছে তোমার নিউট্রিশনাল আদান প্রদান করার জন্য, এর কারণে ফাইন রেডিয়েটিং চ্যানেল। এখানে কারা থাকে? প্রসেস অফ অস্টিওসাইট, প্রসেস অফ অস্টিওসাইট, এই জিনিস প্রসেস অফ অস্টিওসাইট। এরপরে হচ্ছে, আচ্ছা এরা হচ্ছে কাদের আর হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল ক্যানেলের সাথে কানেক্ট করছে। নিজে যে কাদের কাদের সাথে কানেকশন করে, চ্যানেল কেন বলা হচ্ছে আমি একটু আগে বললাম যে নিজেদের সাথে, অস্টিওসাইট প্লাস অস্টিওসাইট প্লাস অস্টিওসাইট এক, আর 2 নাম্বার হচ্ছে অস্টিওসাইট প্লাস সেন্ট্রাল ক্যানাল, সেন্ট্রাল ক্যানাল। কারণ হচ্ছে তোমার এখান থেকে তো আমার আর্টারি গুলো ঢুকছে, তা আর্টারি থেকে নিউট্রিশন এই আসলো, তারপরে এর থেকে এর কাছে নিয়ে আসলো, এর থেকে এভাবে তোমার নেটওয়ার্ক তৈরি হচ্ছে একটা। এটাকে কি বলেছিলাম? ক্যানালিকুলার নেটওয়ার্ক। এই পুরোটা ক্যানালিকুলার নেটওয়ার্ক। তারপরে আসি 2। 2 এটা না তোমার, 2 নাম্বার কোনটা? আচ্ছা 2 নাম্বার এখানে নাই, 2 নাম্বারটা আর একটা পাশে আঁকি, ভক্সম্যান ক্যানাল, সবাই জানো। ধরো এই আর একটা, এটার সাথে যে কানেকশন করছে একটার সাথে আর একটা, এই যে জাস্ট লাইক দিস, এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানাল, তার সাথে একটা কানেক্ট করছে, এটা কি ভক্সম্যান ক্যানাল। এটাকে কি বলছি? ভক্সম্যান ক্যানাল। বা আরেকটা নাম আছে, সে নামটা কি জানি, পারফোরেটিং ক্যানাল, পারফোরেটিং বা VOLK, বানানটা দেখতে হবে, MAN, ভক্সম্যানস ক্যানাল। এর কি বলে, কি লিখবা? এটা লিখবা হচ্ছে ইট ইজ আ কমিউনিটিং চ্যানেল, মানে হচ্ছে কানেকশন করছে এমন একটা চ্যানেল বা এমন একটা ক্যানাল। ইট ইজ আ কমিউনিকেটিং ক্যানাল হুইচ কানেক্টস দ্য হ্যাভার্সিয়ান সিস্টেম উইথ ইচ আদার। তারপর লিখবা উইথ মেডুলারি ক্যাভিটি, এই যে মধ্যের সাথে কানেক্ট করছে, এটা কি মধ্যের দিকে যাচ্ছে, মেডুলারি ক্যাভিটি, উইথ মেডুলারি ক্যাভিটি, এই যে মেডুলারি ক্যাভিটির সাথে কানেকশন, অ্যান্ড উইথ দ্য পেরিওস্টিয়াম অথবা সারফেস অফ দ্য বোন, অ্যান্ড উইথ দ্য সারফেস অফ দ্য বোন, তাই লেখো, পেরিওস্টিয়াম লেখার দরকার নেই, সারফেস অফ দ্য বোন এইখান থেকে আঁকেনি, বাট এইভাবে আরেকটা থাকবে যে সারফেস অফ দ্য বোনের সাথেও একটা কানেকশন থাকছে, এরকম সারফেস একটা ফুটো থাকে, এখান থেকে হচ্ছে তোমার পেরিওস্টিয়ামের মধ্যে কি থাকে, ব্লাড ভেসেল থাকে, যে মিডিল লেয়ার থেকে এরা ঢুকবে এখান থেকে, এইভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে। আবার এখান থেকেও আসবে, যে বলেছিলাম কি নিউট্রিয়েন্ট আর্টারি, এইভাবে এসে দিবে, নিউট্রিয়েন্ট আর্টারি দিবে হচ্ছে ইনার 2/3, আউটার 1/3 পেরিওস্টিয়াল ভেসেলস। এই কিভাবে দেয় জেনে গেলে, যে ভক্সম্যান ক্যানাল দিয়ে ঢুকবে, ঢুকে তোমার সেন্ট্রাল ক্যানাল দিয়ে উপরের দিকে ওঠে, আর ভক্সম্যান ক্যানাল দিয়ে আরো চারপাশের যে তোমার হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে তাদের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ভক্সম্যান ক্যানাল। লিখবা হচ্ছে, আবার বলি, ইট ইজ আ কমিউনিকেটিং ক্যানেল হুইচ কানেক্টস দা কি বলে হ্যাভার্সিয়ান সিস্টেম উইথ ইচ, সরি হ্যাভার্সিয়ান সিস্টেম না, কি লিখবা, হ্যাভার্সিয়ান সিস্টেম লেখো, দা হ্যাভার্সিয়ান সিস্টেমস উইথ ইচ আদার
তারপরে হ্যাবার্সিয়ান সিস্টেম উইথ ইচ আদার লিখবে না, হ্যাবার্সিয়ান ক্যানেল উইথ, আচ্ছা আবার বলি, সরি। It is a communicating canal which connect the Haversian canals with each other, with the medullary cavity and with the surface of the bone. এটা হচ্ছে কি ভক্সম্যান ক্যানাল, এই জিনিসটা দেখো একদম সুন্দর হয়। এবং এদের কন্টেন্ট কি, কন্টেন্ট কি, কন্টেন্ট হবে হচ্ছে ব্লাড ভেসেলস, লিমফ্যাটিক্স অ্যান্ড নার্ভস। লাস্ট ফাইনাল হ্যাবার্সিয়ান ক্যানাল বা সেন্ট্রাল ক্যানাল, দুটো নাম মনে রাখতে হবে। এটা লিখবে হচ্ছে ইট ইজ দ্য সেন্ট্রাল চ্যানেল অফ ইচ হ্যাবার্সিয়ান সিস্টেম, সেন্ট্রাল ক্যানেল অফ ইচ, সেন্ট্রাল চ্যানেল অফ ইচ হ্যাবার্সিয়ান সিস্টেম। এটার মধ্যে কি কন্টেন্ট থাকছে, কন্টেন্ট থাকছে হচ্ছে আমরা পড়েছিলাম আগে পড়েছিলাম VAN, ভেইন, একটা থাকবে হচ্ছে ভেইন, VAN ভেইন, আর্টারি, এ দিয়ে আর্টারি, VAN, আর একটা কি নার্ভ, আর তার সাথে আরেকটা যোগ করবা প্লাস লিমফ্যাটিক্স। এই কয়টা জিনিস এখানে থাকবে এবং সাপ্লাই দিবে একটা টোটাল সিস্টেমকে। এই তোমার ডান। এবং একদম লাস্ট একটা কনসেপ্ট, আচ্ছা আর এটার ডায়ামিটার মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে একটা হ্যাবার্সিয়ান সিস্টেমের ডায়ামিটার কত, একটা পুরো হ্যাবার্সিয়ান সিস্টেমের ডায়ামিটার কত, 150 মাইক্রোমিটার, 150 মাইক্রোমিটার। আর একটা সেন্ট্রাল ক্যানালের ডায়ামিটার কত, 20 মাইক্রোমিটার। ডান, 6টা কম্পোনেন্ট পড়ালাম, সংজ্ঞা বলে দিয়েছি, প্রত্যেকটার কিভাবে ভাগ করবা এভাবে একটা ছক বানাবা, ছক বানিয়ে কম্পোনেন্ট তারপরে লিখবা হচ্ছে কি বলে কম্পোনেন্ট লিখবা, তারপরে লিখবা হচ্ছে ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশন লেখো। ওইটা যেটা বললাম ওটা তো ডেফিনেশনই, যেটা ইজ দ্য, যেমন হচ্ছে সেন্ট্রাল চ্যানেল অফ ইচ হ্যাবার্সিয়ান সিস্টেম, এটা হচ্ছে তার ডেফিনেশন। তারপরে হচ্ছে আর একটা লিখবা কন্টেন্ট, এইভাবে প্রত্যেকটা একটা ছক বানিয়ে লিখে ফেললে সুন্দরভাবে মনে থাকবে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা, আচ্ছা হ্যাভার্সিয়ান ক্যানালের আরেকটা নাম আছে, হ্যাভার্সিয়ান ক্যানাল বা সেন্ট্রাল ক্যানাল বা হচ্ছে অস্টিওনিক ক্যানাল, এটা মনে রেখো। মাঝে মধ্যে দেখবা বইয়ে কিন্তু বলে না, যে অস্টিওনিক ক্যানাল দিয়ে অনেক লাইন লিখে ফেলবে কিন্তু বুঝতে পারবে না যে সেটা কি। অস্টিওনিক ক্যানালই হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানাল। তারপরে হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেমের আর একটা নাম আছে, সেটা হচ্ছে অস্টিয়ন। এটা কিন্তু সেকেন্ডারি অস্টিয়ন, মানে জন্মানোর সময় এক ধরনের ছিল, সেকেন্ডারি অস্টিয়ন। জন্মানোর সময় একটা অস্টিয়ন ছিল, সেটা পরবর্তীতে আরো ডেভেলপ হয়ে গিয়ে একটু মরফোলজিক্যালি চেঞ্জ আসছে, এর জন্য সেকেন্ডারি অস্টিয়ন, মেনলি অস্টিয়ন। তাহলে কি অস্টিয়ন বা হ্যাভার্সিয়ান সিস্টেম, হ্যাভার্সিয়ান ক্যানেলের তিনটা নাম, অস্টিয়নিক ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল বা হ্যাভার্সিয়ান চ্যানেল। তারপরে ল্যামিনার আবার তিনটা নাম আছে, ল্যামেলা বা তোমার হচ্ছে কনসেন্ট্রিক লেয়ার্স বা হচ্ছে হ্যাবার্সিয়ান লেয়ার। এই কয়টা নাম মনে রাখবা, সিনোনিম। যদি টিচাররা কনফিউজ করতে চায় তখন কোশ্চেন করবে হোয়াট ইট অস্টিয়ন। এরপরে চলে আসি হচ্ছে ল্যামেলা। ল্যামেলা নিয়ে কয়েকটা কথা বলবো, যে টাইপস অফ ল্যামেলা, ল্যামেলা 4 ধরনের হয়। একটা পড়েছিলাম কি, হ্যাবার্সিয়ান ল্যামেলা, একটু আগে বললাম, হ্যাবার্সিয়ান লেয়ার বা হ্যাবার্সিয়ান ল্যামেলা। এই যে হ্যাবার্সিয়ান লেয়ার বা হ্যাবার্সিয়ান ল্যামেলা, হ্যাবার্সিয়ান ল্যামেলা। এরা কোথায় থাকে, হ্যাবার্সিয়ান সিস্টেমের মধ্যে থাকে। ছবি দেখি, এই যে ছবি, এটাও পাশাপাশি রাখলাম। আচ্ছা এখান থেকে দেখো, প্রত্যেকটা হ্যাবার্সিয়ান সিস্টেমের মধ্যে যে ল্যামিনাগুলো দেখা যাচ্ছে, এই যে একটা এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইগুলো হচ্ছে হ্যাবার্সিয়ান ল্যামেলা। তারপরে থাকবে হচ্ছে আউটার অ্যান্ড ইনার দুটো সার্কামফারেন্সিয়াল।
ল্যামেলা, ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। এই বাইরের দিকে সার্কামফারেন্স বরাবর, পরিধি বরাবর যেই ল্যামেলাটা আছে সেটা হচ্ছে আউটার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আর এই এরকম সেম জাস্ট লাইক দিস, এই ইনার এইখানেও থাকবে, এই যে একটা দেখা যাচ্ছে, এই ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। আর একটা থাকবে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। 7:15 বেজে গিয়েছে, আমি এখনই শেষ করে দেবো, আর 1 মিনিট লাগবে। ইন্টারস্টিশিয়াল ল্যামেলা হচ্ছে এই যে হ্যাবারশিয়ান সিস্টেমের, এই যে একটা হ্যাবারশিয়ান সিস্টেম, এই যে একটা হ্যাবারশিয়ান সিস্টেম, এই যে একটা হ্যাবারশিয়ান সিস্টেম, এদের মাঝখানে এই যে কিছু ল্যামেলা আছে, যেমন এদের মাঝখানে কিছু ল্যামেলা আছে, এই ল্যামেলাগুলো কি ইন্টারস্টেশিয়াল ল্যামেলা। ক্লিয়ার কিনা? শেষ। এই যে কনসেন্ট্রিক ল্যামেলা বলা হয়, এই যে এখানে লিখেছে, মানে কনসেন্ট্রিক লেয়ার বা কনসেন্ট্রিক ল্যামেলা, হ্যাবারশিয়ান লেয়ার বা হ্যাবারশিয়ান ল্যামেলা, আর একটা হচ্ছে শুধু ল্যামেলা বলা হলো। এরপরে আর একটা জিনিস যেটা বলবো, এক মিনিটের মধ্যে বলে ফেলবো, সেটা হচ্ছে তোমার কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোনের মধ্যে পার্থক্য। শুধু মুখে বলবো, তোমরা লিখে নিও। কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন। এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট বা ট্রেট। 1 নম্বরে লিখবা হচ্ছে ইউনিট। ইউনিট কি? হ্যাবারশিয়ান সিস্টেম। আর এদের ইউনিট হচ্ছে কি? ট্রাবেকুলা। এর উপর ভিত্তি করে লিখবা কি? হ্যাবারশিয়ান সিস্টেম। হ্যাবারশিয়ান সিস্টেম কম্প্যাক্ট বোন আছে, হ্যাবারশিয়ান সিস্টেম স্পঞ্জি বোনে নাই। 3 নম্বরে লিখে ফেলবা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন, কম্পোজিশনে লিখবা হচ্ছে সলিড প্লেট অফ বোন। প্লেট অফ বোন। আর এখানে লিখবা হচ্ছে নেটওয়ার্ক অফ থিন প্লেট অফ বোন। নেটওয়ার্ক অফ থিন প্লেট অফ বোন। সলিড প্লেট অফ বোন লিখো না, বোন টিস্যু লেখো। বোন লিখলে সমস্যা হবে। বোন টিস্যু। এরপরে 4 নম্বরে লিখবো হচ্ছে রেড বোন ম্যারো। বোন ম্যারোর জন্য contains no space for, contains no space for red bone marrow। আর এখানে লিখবা contains trabecular space বা marrow space, বা MARROW, marrow space, which contains red bone marrow throughout the life, throughout the life। এরপরে লিখবো হচ্ছে সাইট, কোথায় পাওয়া যায়। আর একটা পয়েন্ট দেবো হচ্ছে সাইট, আর একটা পয়েন্ট দেবো হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মরফোলজি। এই দুটো পয়েন্ট হলেই আজকে ক্লাস শেষ। মরফোলজি। সাইট লিখবা হচ্ছে শ্যাফট অফ দ্য লং বোন। শ্যাফট অফ লং বোন, এটা হচ্ছে মেইন সাইট। কোথায় পাবো? কোথায় সর্বদা পাবো? শ্যাফট অফ লং বোন। আর এটা কোথায় সর্বদা পাবো? এন্ডস অফ টিপিক্যাল লং বোন। লং বোন। তারপর পাবো হচ্ছে ফ্ল্যাট বোন, শর্ট বোন। ফ্ল্যাট বোনের মধ্যে কাটলেই তো হচ্ছে পুরোটাই কি বলেছিলাম যে ইনার ডিপ্লয় বা ইনার যে স্পঞ্জি বোন। তারপরে কি শর্ট বোন। শর্ট বোনের মধ্যেও হচ্ছে পুরোটাই স্পঞ্জি। আর মরফোলজি দুটো করে পয়েন্ট দুইজনের জন্য। তোমার ইন কেস অফ কম্প্যাক্ট বোন, এরা হচ্ছে আইভরি লাইক। আইভরি মানে হাতের দাঁতের যে কালার, সেই কালারের মতো, আইভরি লাইক। আইভরি লাইক। আর একটা পয়েন্ট হবে এক্সট্রিমলি পোরাস। অনেক পোর থাকে, দেখবা যে প্রত্যেকটা হ্যাবারশিয়ান সিস্টেমে একটা করে পোর, মানে কি সেন্ট্রাল ক্যানাল, আবার মধ্যে নিজেদের মধ্যে কানেকশনের জন্য আরেকটা করে পোর, হ্যাবারশিয়ান ক্যানাল, এর জন্য অনেকগুলো পোর থাকে। আর হচ্ছে কি ইন কেস অফ স্পঞ্জিবন, এদের এদের শেপ হবে হানিকম শেপ। হানিকম, হানিকম মানে হচ্ছে মৌচাকের যে মৌচাক, মৌচাক, হানিকমড শেপ। আর হচ্ছে লাস্ট যেটা লিখবা সেটা হচ্ছে লার্জ কন্টেইনস, লার্জ ম্যারো স্পেস। স্পেসেস হুইচ কন্টেইনস রেড বোন ম্যারো, একটাকে বলেছে যে ট্রাবিকুলার স্পেস বা ম্যারো স্পেসের মধ্যে রেড বোন ম্যারো থাকে। এই জিনিস দিয়ে শেষ হলো, আজকে এই পর্যন্তই থাক।